দেখছো, আমি আপাতত নতুন কোনো ম্যাটেরিয়াল দেবো না প্রেজেন্টেশন ছাড়া, ওখান থেকেই দেখবা তোমরা। তো ওখানে অনেক থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন আছে, এবং তোমরা যারা পড়া শুরু করেছো তারা অলরেডি দেখবা যে সিমেট্রি কিন্তু আসলে থিওরিটিক্যালি বুঝতে অনেক সময় লাগে, হ্যাঁ, এবং এটা ডেপথ শেষ নাই। সো আমি যেভাবে প্রেজেন্টেশনটা সাজাচ্ছি আজকে তোমাদের জন্য সেটা হচ্ছে মোর ভিজুয়ালি তোমাদেরকে বোঝানো। আমি তোমাদেরকে সিমেট্রি বুঝিয়ে দিব দেখতে কেমন, মিরর সিমেট্রি বুঝিয়ে দিব দেখতে কেমন, থিওরিটিক্যালি এক্সপ্লেইন করে ক্রিস্টালের মধ্যে আইডেন্টিফাই করে ইটস মাচ মোর ডিফিকাল্ট। আমি তোমাকে যদি এখন একটা ক্রিস্টাল স্ট্রাকচার সোডিয়াম ক্লোরাইড অথবা জিঙ্ক প্লেন স্ট্রাকচার দিয়ে বলি সিমেট্রি এলিমেন্ট খুঁজে বের করতে, এটা তোমাদের জন্য মাচ মোর ডিফিকাল্ট। সো আমি তোমাদেরকে সিমেট্রি গুলো এমনি দেখতে কেমন, তোমরা এখন বোঝো রোটেশনাল সিমেট্রি কেমন, তোমরা ইথেনের মধ্যে রোটেশনাল খুঁজে পাবা। কিন্তু আমি যদি তোমাদেরকে P2 বা P63MC একটা স্পেস গ্রুপ খুঁজে বের করতে বলি ক্রিস্টালোগ্রাফিতে, এটা তোমাদের জন্য অনেক ডিফিকাল্ট হবে। সো ওই লেভেলে যাওয়ার কোনো সুযোগ নাই। সো আমি তোমাদেরকে সিমেট্রির বেসিক যে বুঝতে সুবিধা হয় ওভাবে ভিজুয়ালি দিয়ে ক্রিস্টালোগ্রাফি কিছু ছবির সাথে জাস্ট রিলেট করে দিব, যেন তোমরা জিনিসগুলো বুঝতে পারো এবং কেউ বই পড়তে গেলে ফিউচারে যেন আইডেন্টিফাই করতে পারো। নট নেসেসারিলি তোমাদেরকে ডিটেল থিওরিটিক্যালি এখন সেগুলোকে এক্সপ্লেইন করতে পারতে হবে, ঠিক আছে? সো আমি ক্লাস শুরু করার আগে তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা বা কোনো কিছু বলার? তোমরা অ্যাসাইনমেন্ট যেটা পেয়েছো অলরেডি? জি স্যার, অ্যাসাইনমেন্ট দুটো পাইছি। দুটো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তোমাদের। একটাতে যেটা দিয়েছি সেটাতে বেশ কিছু স্কেচ দিয়েছি তোমাদেরকে। একই জিনিস দেখবো আমি তিনজনকে দিয়েছি। তিনজনকে দেওয়ার কারণটা হলো আমি জানি না যে তোমরা আসলে প্রত্যেকেই কি, আমি চাচ্ছি অ্যাটলিস্ট ওই সেটের একটা ড্রয়িং আমার কাছে ভালো মতো আসুক। আমি জানি না তোমরা সবাই ঠিক মতো ড্রয়িং করতে পারবা কিনা, কারো ড্রয়িং ঠিক মতো হচ্ছে, কেউ পারবা না, সে কারণে আমি একই জিনিস তিনজনকে দিয়েছি, যাতে যে কোনো একজনের ড্রয়িংটা যেন অ্যাটলিস্ট ভালো হয়। ঠিক আছে, ট্রাই করে দাও, মোটামুটি অসুবিধা নেই, যেহেতু এখানে গ্রেডিং এর তেমন ইয়ে নাই স্টিল। সো একজনটা একজন কপি করার প্রয়োজন নাই, চেষ্টা করে একটু ভালো মতো ড্রয়িং করতে। খুব বেশি কিন্তু দেওয়া হয়নি, হয়তো কারোটা একটু কম কারোটা একটু বেশি এরকম হয়েছে, ঠিক আছে, ড্রয়িং গুলোর জন্য। এগুলো হয়তো তোমাদের তোমাদের ড্রয়িং গুলো যদি ভালো হয়, সেই ড্রয়িং গুলো আমি কিন্তু ফিউচার ক্লাস ইউজ করতে পারবো, মানে সাপ্লাই দিতে পারবো, যেটা পরবর্তী স্টুডেন্টের জন্য ইজি হবে আসলে আন্ডারস্ট্যান্ডিং করা। ঠিক আছে, এটা একটা বিষয়। আর সেকেন্ড যেটা দিয়েছি ওটা হচ্ছে তোমাদের কোর্স রিলেভেন্ট এনিথিং ইউ ফাইন্ড ইন্টারেস্টিং ইউ ক্যান জাস্ট এক্সপ্লেইন। হ্যাঁ, এটা জাস্ট তোমাদের নিজেদের জন্য। দুটোরই কিন্তু ডেডলাইন তোমরা মিট করো, ঠিক আছে? হ্যাঁ, খুব বেশি সময় ইয়ে না, তো আশা করি তোমরা পারবা। আর কোর্স নিয়ে আর কারো কোনো কিছু বলার আছে? স্যার এই ড্রয়িং গুলো স্যার ওয়ার্ডের চেয়ে মনে হয় স্যার অন্য কোথাও করলে মনে হয় বেটার হয় স্যার। ওয়ার্ডের ক্ষেত্রে স্যার অ্যাটম গুলো স্যার বসাইতে স্যার একটু ঝামেলা আমি হয়। বা আমি আমি তোমাদের অন্য কোথায় দিতে চেয়েছিলাম, বাট আসলে আমরা যেটা, তো স্যার সলিড ওয়ার্কস বা স্যার অটোক্যাড করতেছি। হ্যাঁ আমরা অটোক্যাডে করি, কিন্তু বিষয়টা হলো দিতে গেলে যেটা দেখা যাবে তোমরা আসলে এক একজন একটাতে করবা। ওয়ার্ডে আসলে সিম্পল ড্রয়িং, তো এই জন্য আমি তোমাদের ওয়ার্ডে করতে বলছি। আমি নিজে যখন করি আমরা অটোক্যাড ইউজ করি বা ইউজ করি, কিন্তু স্যার যারা প্লেন আঁকবে বা স্যার আরো যে ইন্টারপ্রেটিং যেগুলো আঁকবে স্যার সিম্পল কিউব এগুলোর ক্ষেত্রে স্যার একটু মনে হয় ওরা একটু ঝামেলায় পড়বে, কারণ আচ্ছা স্যার একটা আচ্ছা কিউবের। ফাইন ফাইন, যারা ডিরেকশন এবং প্লেন ড্র করবা, ডিরেকশন এবং প্লেন ওগুলো কি বেশি কঠিন? না স্যার ওইগুলা স্যার ডিরেকশন তো স্যার সহজে দেওয়া যাবে স্যার, রাইট, প্লেন দেওয়া যাবে স্যার। হ্যাঁ প্লেন গুলো দেওয়া যাবে সহজে। হ্যাঁ, তোমরা অটোক্যাডে ইয়েগুলো করতে পারো, যেমন আমি জানি টেট্রাহেড্রাল অক্টাহেড্রাল সাইড, ওগুলো কিন্তু হয়তো তোমাদের জন্য ইয়েতে ইজি হবে নাকি অটোক্যাডে? জি স্যার, অটোক্যাড বা সলিড ওয়ার্কস আরো সলিড থ্রিডি ওয়ার্কস ইজি হবে। টুলসগুলো। জি স্যার। আচ্ছা আচ্ছা করো, অসুবিধা নেই, তবে প্লেন আর গ্রুপ গুলো আমি চাচ্ছিলাম একরকম আসলে সুবিধা হয়। বুঝতে পারছো, আমার কাছে যেহেতু একজনকে ভাগ করে দিয়েছি, তো ওগুলো আসলে হয়তো ওয়ার্ডে আসলে সুবিধা হবে। হ্যাঁ, তোমরা দেখো কিভাবে পারো। স্যার প্লেন আর জি স্যার প্লেন আর ডাইরেকশন গুলো স্যার ওয়ার্ডে আঁকা যাবে স্যার, তো এই আঁকা যাবে কোনো সমস্যা হ্যাঁ নেই। হ্যাঁ, ওগুলো কিন্তু স্যার অ্যাটম যেগুলো ট্যাটম। কমপ্লিকেটেড, অ্যাটম বসানো বিশেষ করে, হ্যাঁ ওগুলো যদি তোমরা অন্য কিছুতে করো সমস্যা নাই। স্যার পিডিএফ এ তো কনভার্ট করা যায় স্যার, তো পিডিএফ তো আপনাকে দিতে পারবে স্যার। হ্যাঁ, পিডিএফটা তো ইয়ে ফাইলে তো অসুবিধা নেই, ওগুলো আমি খুলতে পারবো, দুভাবেই দিলা। হ্যাঁ, অসুবিধা নেই। আপনার কাছে কি স্যার সলিড ওয়ার্কস অটোক্যাড ঠিক আছে? আমার কাছে সেটআপ দেওয়া আছে, অসুবিধা নেই। ওকে ঠিক স্যার। আছে, সাথে এমনি পিডিএফ ফাইলও দিয়ে দিও। আচ্ছা স্যার। যাতে কোনো সমস্যা না, আর যারটা আমি খুলতে সমস্যা হবে আমি তাকে মেইল দিয়ে যোগাযোগ করবোই সিআর এর মাধ্যমে, যদি আমি দেখছি কারোটা খুলতে সমস্যা হচ্ছে আমার। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা ফাইন। সো স্যার আমরা, আমাদের হ্যাঁ বলো। ডেডলাইনটা একটু বাড়ালে ভালো হতো, কারণ স্যার আমাদের এই উইকে অনেকগুলো স্যার সিটিআর কুইজ, এই জন্য স্যার আমরা আসলে এই উইকে যদিও আপনি আগে অ্যাটেন্ড করেছেন, কিন্তু স্যার আমরা টাইম পাবো স্যার। তোমাদের ক্লাস তো 2 সপ্তাহ নাকি? ক্লাসটা এই সপ্তাহ, আর স্যার ঈদের পর আরেক সপ্তাহ আছে। ও আচ্ছা, ক্লাস তোমাদের কি ঈদের পরে চলে যাচ্ছে? জি স্যার, এটা তো লাস্ট উইক স্যার, ঈদের আগে। ওকে ওকে ফাইন, ঠিক আছে। সেক্ষেত্রে তোমরা, মানে আমি ভাবছিলাম যে আমি ইয়েটা দেখিনি, আসলে তোমার স্ক্রিনটা দেখিনি, আমি ভাবছিলাম আমাদের নেক্সট উইক ক্লাস আছে, সেজন্য আমি উপরে ডেটটা দিয়েছিলাম। সেক্ষেত্রে তোমরা লাস্ট উইক যেটা, সেই লাস্ট উইকও দিতে পারো, নো প্রবলেম, লাস্ট উইকের শুরুতে দিয়ে দিতে হবে।
আচ্ছা স্যার, সমস্যা নাই, আমি ঈদের গ্যাপটা তো স্যার ইউটিলাইজ করতে হ্যাঁ পারবো। হ্যাঁ, তুমি এই উইকটাও করতে পারতাম, বাট সেই উইকে এতগুলা কুইজ স্যার, আমরা আসলে দেখা যাবে বৃহস্পতিবার আমাদের কুইজ থাকবে স্যার, আমরা মানে করতেই পারবো না স্যার। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে দুটোরই তোমরা সিয়ার আমাকে একটু জানাও ডেটটা, তোমাদের লাস্ট উইকে আচ্ছা, ক্লাস আমি কবে আপনাকে থেকে শুরু স্যার হচ্ছে। মেল করে দিব স্যার ডেটটা স্যার। হ্যাঁ, সেক্ষেত্রে তোমাদের যদি লাস্ট উইক যেটা সেটা রবিবার রাখতে পারো তোমরা চাইলে। ঠিক আছে স্যার। রবিবার ডেডলাইন দিয়ে দিব আমরা। ওকে ফাইন, এখন আমি সিমেট্রিটা শুরু করছি। তোমাদের এখানে যার যেখানে বুঝতে সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করবা, হ্যাঁ সাথে সাথে জিজ্ঞেস করো, কোনো সমস্যা নাই। স্যার একটু প্রবলেম ছিল স্যার, আমার অ্যাসাইনমেন্টে আমার সাইট ইন্টারস্টিশিয়াল সাইট দেখাতে বলছিল। এখন আমরা এটা কিভাবে দেখাবো আসলে? এটা এটা আমার লেকচারই আছে, দেখবা। সেটা হচ্ছে সবগুলো তো দেখানোর প্রয়োজন নাই, একটাতে তো 12টা 24টাও থাকে, তাই না? তুমি তো দেখাবে যে কোনো একটা। যেমন যদি তোমার আমি বলি এফসিসির অক্টাহেড্রাল দেখাও, তাহলে তুমি কি করবা? 2টা ইউনিট সেল ড্র করবা, তারপরে দুটো সেন্টার আর 4টা কর্নারকে অ্যাড করে দিবি একটা অক্টাহেড্রাল। জাস্ট একটা অক্টাহেড্রাল দেখালেই হবে যে হ্যাঁ এই অক্টাহেড্রালটা প্লেসমেন্টটা কোথায়। সবচেয়ে কঠিন হচ্ছে তোমার বিসিসি টেট্রাহেড্রালটা, তাই না? ওটা বোঝা যায় না সহজে। জি স্যার। যেমন আমি তোমাদেরকে পড়ানোর সময় আমি তো বেসিক্যালি আমি কিছু ড্রয়িং করেছি এখনো নিজে, কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় নেট থেকে নেই, ফলে এক একটা এক এক জায়গায় এক রকম ড্রয়িং। এই জন্য আর কি জাস্ট একটা করে স্পেস বোঝানো, তার পজিশনটা কোথায় এবং কারা কোঅর্ডিনেট করে সেই হেডারটা তৈরি করছে। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, স্লাইড তো দেখা যাচ্ছে রাইট? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, সো সিমেট্রি অনেক বড় একটা জিনিস, অনেক শর্টলি অনেক ব্রিফলি যতটা ইজিলি তোমাদেরকে অ্যাটলিস্ট বোঝানো যায় সেটি আমার চেষ্টা। আমি চাই আজকের লেকচারটার পরে অ্যাটলিস্ট তোমরা যেন ক্লিয়ার থাকে তোমাদের কনসেপ্টগুলো, যে কোনটা কি, নামটা কি, দেখতে কেমন। এরপরে তুমি নেট ঘেটে যতটুকু ইচ্ছা শেখো, এটা তোমার ব্যাপার। ঠিক আছে, অ্যাটলিস্ট ওই জিনিসটা বইয়ে যতটুকু আছে কার্নিসারের মোলারেস পুরোটাই আমি এখানে কভার করেছি। সিমেট্রি সম্বন্ধে তোমাদের একটু আইডিয়া অলরেডি দেওয়া হয়েছে। সিমেট্রি মানে হচ্ছে সামথিং রিপিটেশন, সামথিং লুকস ভেরি মাচ সিমিলার, নাথিং ডিফারেন্ট, রাইট? যেদিকে তাকাবা তুমি একই রকম দেখবা, দ্যাটস দ্য থিং। এবং আমরা সিমেট্রির মধ্যে শুরুতে তোমাদেরকে একটু দেখিয়েছি যে কিভাবে ট্রান্সলেশনাল সিমেট্রির মাধ্যমে আমরা একটা ল্যাটিস তৈরি করি, তাই না? ঠিক আছে, আচ্ছা ফাইন। সো এটা ফাইন। এরপর আমরা রোটেশনাল সিমেট্রি। রোটেশনাল সিমেট্রি সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? রোটেশনাল সিমেট্রি নিয়ে? আচ্ছা, যদি রোটেশনাল সিমেট্রিতে কোশ্চেন না থেকে থাকে, আমি আবার একটু রোটেশনাল ইয়ে দিয়ে যাই। আমরা 2, 3, 4, 6 চারটা রোটেশনাল সিমেট্রির কথা বলেছি। 1, 4 তো অবভিয়াসলি আছে। হ্যাঁ, এখানে রোটেশনাল সিমেট্রিতে তোমার যে এটা আসছে, মানে এটাকে 2, 4 সিমেট্রি, এস এস লেটার দিয়ে দেখানো হয়। আর কখন দেখানো হয় বলো তো আর লেটারটা? আনসিমেট্রিক হলে মানে একটা থাকে। হ্যাঁ, নন সিমেট্রিক, যেখানে সিমেট্রি নাই। এটা কিন্তু 2 4, তাই না? এস একটা 2 4 সিমেট্রি না? এস এস কে তুমি এই পয়েন্টের সাথে রোটেট করলে 180 ডিগ্রি পর একই জায়গায় চলে আসবে না? জি স্যার। এটা 2 4 সিমেট্রির জন্য ইউজ করা হয়। আমরা কতগুলো সিম্বল ইউজ করি, 2 4 3 4 4 4 6 4, এই সিম্বল গুলো আমরা ইউজ করি। আমরা এই সিমেট্রি গুলোকে বলি হচ্ছে হারমোনিয়ান সিম্বল সিস্টেম। অনেক রকম সিম্বল আছে। দেখো এটা একটা 2 4 সিমেট্রি। 2 4 সিমেট্রিকে এভাবে দেখানো হয়। 3 4 সিমেট্রিকে ট্রায়াঙ্গেল, 3 4 অনেক রকম সিম্বল সিস্টেম আছে। আমি তোমাদের যেটা দেখাচ্ছি হারমোনিয়ান সিম্বল, যেটা এটা 4 4, এটা 6 4। বুঝতে পারছো নিশ্চয়ই, তাই না? সিমেট্রি গুলো তো তোমরা সিমেট্রি আইডেন্টিফাই করতে পারার কথা। 2 3 4 6 4 দেখানো হয়েছে। এটা একটা 1 4 সিমেট্রি, এটা একটা 2 4 সিমেট্রি। না বুঝলে বলবা, আমি বারবার বলছি এগুলো বোঝা খুব দরকার। সিমেট্রি এত জায়গায় আসবে কিন্তু আমাদের পড়ানোর খুব বেশি সুযোগ নাই। এটা 3 4 সিমেট্রি, এটা হচ্ছে 4 4 সিমেট্রি, এটা হচ্ছে 6 4 সিমেট্রি। ভেরি সিম্পল। এখন আমি এই কিউবটা একটু ভালো মতো সবাই খেয়াল করো, একটা সিম্পল কিউব। ঠিক আছে, বলো তো এই কিউবে 4 4 সিমেট্রি কোন বরাবর আছে? ফেস বরাবর। অ্যাক্সিস বরাবর, লাইন। সিমেট্রি ইজ অ্যাবাউট অ্যাক্সিস। অ্যাক্সিস বরাবর এক্স ওয়াই এবং জেড অ্যাক্সিস বরাবর 3 4 সিমেট্রি আছে। বোঝো সবাই? সবাই কি বুঝতে পারো? জি স্যার। অ্যাক্সিস বরাবর কেন আছে বলতো? কেউ একজন এক্সপ্লেইন করতে একটু দেখি, এনিবডি কিভাবে আছে এটা করতে পারবা? অ্যাক্সিস বরাবর 3 4 সিমেট্রি কেন?
স্যার 6টা ফেসে দেখা যাচ্ছে স্যার ফোর ফোল্ড সিমেট্রি, আর 6টা ফেস আমার এক্সিস এর পারপেন্ডিকুলারলি থাকে, সেজন্য ইয়াগুলা এক্সিস গুলা ফোর ফোল্ড সিমেট্রি। তার মানে কি, মনে করো এটাকে আমি যে জেড অ্যাক্সিস কে ধরি একটা অ্যাক্সিস, এটা ফেসের মাঝখানে থাকার অ্যাক্সিস থাকে একই কথা, হ্যাঁ প্যারালাল লাইন। আমি যদি এই অ্যাক্সিস ধরি, দেখো ফোর ফোল্ড সিমেট্রি না, এই চারটা তো সমান। যদি এই অ্যাক্সিস এর সাথে কিউব কে রোটেট করো, প্রতি 90 ডিগ্রি পর পর সাইড গুলো একটা একটার উপর চলে আসবে না? জি স্যার। এই জন্য এটা হচ্ছে ফোর ফোল্ড সিমেট্রি। একটা কিউবের কয়টা ফোর ফোল্ড সিমেট্রি আছে? প্রত্যেকটা ফেসেই তো থাকবে স্যার। হ্যাঁ, তাহলে কয়টা? 6টা স্যার। ছয়টা না, তিনটা। অ্যাক্সিস তো অ্যাক্সিস না, জি স্যার। জেড অ্যাক্সিস তো জেড অ্যাক্সিস, উপর থেকে দেখো আর নিচে থেকে দেখো সেম জিনিস। এটা এক্স অ্যাক্সিস, তুমি রাইট থেকে দেখো আর লেফট থেকে দেখো একটাই অ্যাক্সিস। তোমার থ্রি ডাইমেনশনে তিনটা অ্যাক্সিস থাকে, একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস, একটা জেড অ্যাক্সিস। এই তিনটা অ্যাক্সিসের সাথে তুমি কিউবটাকে রোটেট করতে পারবা। বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এবার হচ্ছে ডায়াড। ডায়াড আমরা কোনটাকে বলি? ডায়াড। ডায়াড ডায়াড মানে হচ্ছে টু ফোল্ড অ্যাক্সিস। টু ফোল্ড অ্যাক্সিস এখানে কয়টা আছে দেখেছো? টু ফোল্ড অ্যাক্সিস হচ্ছে এইগুলো কোন বরাবর 110 ডিরেকশন, দুটো অপোজিট এজেস সেন্টার যোগ করলে যেটা পাওয়া যায়। এজ আছে কয়টা আমাদের? এজ কয়টা? 12টা। 12। 12 যদি এজ হয় তাহলে অ্যাড করলে কয়টা লাইন পাবো? অ্যাক্সিস 6টা। 6টা। তার মানে একটা কিউবের 6টা ডায়াড আছে। এই বরাবর কেন ডায়াড হয় কি বোঝো? একটু তোমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, যারা ভিজুয়ালাইজ করতে চেষ্টা করবে না কিছু 180 বুঝবে না। ডিগ্রি ঘোরালে একই রকম হ্যাঁ, হবে। তুমি যদি একটা কিউবকে চিন্তা করো, একটা কিউবের এখান দিয়ে যদি সুতা দিয়ে ঝুলিয়ে দাও, তাহলে এই প্লেন আর এই প্লেন তোমার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে বলো তো? টপ রুফের সাথে, অথবা আমরা যদি বলি আমাদের হরাইজন্টালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে বলো তো? এই দুটো প্লেন দুই সাইড, তুমি যদি এই পয়েন্ট থেকে একটা সুতা দিয়ে হ্যাং করো, তাহলে এই সাইড আর এই সাইড কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে? 45 ডিগ্রি। 45 ডিগ্রি। ঠিক আছে, তো তোমরা যেন ভিজুয়ালাইজ করতে পারো সেজন্যই বলছি। তো এই সুতাটা যদি ঘোরাবা যখন, তখন এই পাশটা কি হবে? 180 ডিগ্রি পর এই পাশের উপর চলে আসবে না? এই অংশটা রোটেট করে এই অংশের উপর চলে আসবে। তোমরা কি বুঝতে পারতেছো? স্যার জি স্যার, রোটেট করলে আসবে। আচ্ছা, ডায়াডটা বোঝো না কে? এমন কেউ আছো যে ডায়াডটা বুঝতেছো না? ডায়াড বুঝতেছো না এমন কেউ আছে? স্যার আরেকবার বললে ভালো হতো। আমি তোমাদের নেক্সট যে কোর্সে পাবো, সেই কোর্সে আমি তোমাদের ভাইবা নিব। আমি দেখবো যে এই কোর্সে তোমরা কতটুকু শিখছিলা। এই কোর্সে এখন নেবো না। আচ্ছা, সো বি কেয়ারফুল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আই লুক এট ইট। তোমরা কি কতটুকু শিখছো? আমরা এই পয়েন্টটা দিয়ে ধরে যখন রোটেট করাবো, তখন আমি একটু ড্র করে দেখাই। তখন উপর থেকে দেখতে কি একটা লাইন দেখতে পাবা? তুমি যদি এই পয়েন্টটাকে হ্যাং করো, জি স্যার। একটা লাইন কিউবের দুইটা ফেস কি এভাবে ইয়ে করে যাবে না? বোঝা যাচ্ছে? এটা হচ্ছে কিউবটা, এটা হচ্ছে কিউবটা। তুমি এই বরাবর হ্যাং করাচ্ছ, রাইট? সো এটা হচ্ছে কিউবটা। তুমি যখন এই বরাবর হ্যাং করাচ্ছ, জিনিসটাকে রোটেট করাচ্ছ, রোটেট করলে জিনিসটা কিভাবে রোটেট হবে না ধীরে ধীরে? এই লাইনটা তারপরে এভাবে রোটেট করবে, তারপরে এভাবে রোটেট করবে, করতে করতে একসময় কি হবে? এই অংশটা এই অংশের উপর চলে আসবে না? বুঝা যায়? এটা যদি এ হয়, এটা যদি বি হয়, রোটেট করলে বি কি এর উপর চলে আসবে না? এ বি এর জায়গায় চলে আসবে না? সমস্যা হচ্ছে? বুঝতে পারো? জি স্যার, বুঝতে পারছি। সো এটা হচ্ছে ডায়াড। এটা হচ্ছে ডায়াড, যেটা ডায়াড। তাহলে আমাদের 6টা ডায়াড আছে। আচ্ছা, দেন ট্রায়াড, যেটা ট্রায়াড আছে বডি ডায়াগোনাল বরাবর। বডি ডায়াগোনাল কয়টা আছে আমাদের? বডি ডায়াগোনাল কয়টা আছে? স্যার 4টা। 4টা।
আচ্ছা ডায়াগোনাল 4টা আছে। তো দেখো যে এটা এটা তোমরা বাসায় প্র্যাকটিস করলে বুঝতে পারবা। কিউবের একটা কর্নার বরাবর তুমি যদি সুতা দিয়ে ঝুলিয়ে দাও, হ্যাং করো, ফিঙ্গারে আঙুলে সুতা ধরে এবার ঝুলিয়ে দাও, তাহলে এই কর্নারের ঠিক নিচে বরাবর কি আরেকটা কর্নার পড়ে যাবে না? যদি সে কিউব হয়। জি স্যার। কিউবে তোমাদের সামনে যদি কোনো কিছু থাকে তোমরা হাতে নিয়ে দেখতে পারো, কিউব টাইপ বক্স রয়েছে, ঠিক আছে? কিউবের যদি তোমরা কর্নার থেকে ইয়ে করো তাহলে তোমরা দেখতে পাবা যে একটা কর্নার নিচে থাকবে, ঠিক আছে? তাহলে উপর থেকে তাকালে তুমি কয়টা কর্নার দেখতে পাবা? 6টা। 6টা কর্নার দেখতে পাবা। এবং ইন্টারেস্টিংলি তোমার হাতে যদি কোনো বক্স থেকে থাকে তুমি এখন তাকায় দেখতে পারো, রুবিক্স কিউব জাতীয় কিছু থাকলে দেখো যে তুমি যদি ওভাবে ঝুলাও 3টা কর্নার এই কর্নার থেকে নিচে থাকবে তো নাকি? এই কর্নার গুলা কিউবের এই কর্নার দিয়ে যদি হ্যাং করো তাহলে এই কর্নার গুলার হাইট কি নিচে হবে না আরো? জি স্যার নিচে হবে। এবং এই 3টা কিন্তু একই প্লেনে থাকবে। তোমাদের হাতে যদি কিছু থেকে থাকে তোমরা দেখো 3টা কর্নার একই একই লেভেলে আছে, আর বাকি 3টা কর্নার আরেকটু নিচে আরেকটা লেভেলে আছে। তোমাদের হাতে যদি কিছু থাকে কোনো বক্স তোমরা দেখতে পারো, একটা কিউবকে তুমি যদি একটা কর্নার ধরো তাহলে দেখো 3টা কিউব তুমি তাকিয়ে দেখো তোমার চারদিকে 3টা কিউব একটু নিচে আছে। মনে করো কিউবের এজ হচ্ছে 2 ইঞ্চ, তুমি তাকায় দেখো এই পয়েন্ট থেকে তুমি 1/2 ইঞ্চ নিচে 2টা ইয়ে দেখতে পাবা, আবার 1.5 ইঞ্চ নিচে মানে 1.5 ইঞ্চ নিচে আরো 3টা দেখতে পাবা। বুঝা যায়? জি স্যার। তো তুমি যদি কিউবটাকে এখন রোটেট করো তাহলে দেখো আমি যদি নামকরণ করি এটাকে 1 এটাকে 2, তাহলে তো এটা 1 এটা 2, রাইট? এটা 1 এটা 2, তাহলে প্রতি 120 ডিগ্রি পর পর যদি এটাকে রোটেট করে আমি এটার জায়গায় আনি তাহলে এটা রোটেট করে এটার জায়গায় আসবে। সো বেসিক্যালি 120 ডিগ্রি পর পর কিন্তু আমি সিমেট্রি পাচ্ছি। এটা একটা ট্রায়াড। ওকে, তোমরা যদি ক্যামেরাতে একটু দেখো, এটা একটা জিঙ্ক সালফেটের ক্রিস্টাল স্ট্রাকচার। আমি এই কর্নারটাকে ধরে ঝুলাতে বলছি, তাহলে জিনিসটা এভাবে থাকবে, রাইট? দেখতে পাচ্ছ? এইভাবে যদি ঝুলাও তাহলে দেখো এই কর্নারটা এই কর্নার উপরে আছে, এই কর্নারটা উপরে, ইমিডিয়েটলি পরের কর্নারটা নিচে, দেখতে পাচ্ছ? আবার এই কর্নারটা উপরে, ইমিডিয়েটলি পরের কর্নারটা আবার নিচে, আবার তারপরে কর্নারটা উপরে। তাহলে দেখো 120 ডিগ্রি ঘোরার পরে তুমি এটাকে এটার জায়গায় নিয়ে আসতে পারবা, আর এটাকে নিয়ে আসতে পারবা এটার জায়গায়। বোঝা যাচ্ছে? এই দুটো হচ্ছে এই দুই জায়গায়। দেখো এখান থেকে দেখতে পাচ্ছ 3টে কর্নার দেখতে পাচ্ছ, তোমরা দেখছো? 3টে কর্নার দেখতে পাচ্ছ। জি স্যার। 2টা কর্নার 0.33% নিচে লেন্থ এবং আরেকটা কর্নার 0.66 নিচে আছে। আবার দেখো যেমন এই কর্নারটা উপরে, এই কর্নারটা নিচে, এখন এই কর্নারটা আবার উপরে, এই কর্নারটা নিচে। বোঝা যাচ্ছে? সো দিস ইজ ডায়াড। আর ডায়াডটা কোন জায়গায়? এই জায়গাটা ডায়াড। দেখো এটা হচ্ছে ডায়াড। কেন? আমি দেখো এভাবে তাকে রোটেট করলে এই জায়গায়, চোখের সামনে এভাবে দেখো ডায়াড, রোটেট করার পর এখন পারপেন্ডিকুলার আবার সে আগের জায়গায় চলে আসলো, রাইট? বোঝা যাচ্ছে? সেটা হচ্ছে ডায়াড। আর নরমাল এটা হচ্ছে তোমাদের অ্যাক্সিস, এভাবে রোটেট করলে 90 ডিগ্রি পর পর সিমেট্রি হচ্ছে। বোঝা যাচ্ছে? সো এভাবে করে তোমরা কিউবের 3টা সিমেট্রি দেখতে পাচ্ছ, 2 4 3 4 4 4। কিউবে কোনো 6 4 সিমেট্রি নাই। এখানে কারো কোনো কোশ্চেন আছে? তোমরা বই পড়তে পারো, বইয়ে অনেক কিছু আছে, নেটে প্রচুর জিনিস আছে সিমেট্রির উপর, মানে শেষ নাই, কোনো লিমিটেশন নাই, বোঝার কোনো শেষ নাই। বাট এখানে কোনো কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার? তোমরা আইডেন্টিফাই করতে পারবা, এক্সপ্লেইন করতে পারবা যে কাউকে পারো? আমি এরপরে আর পড়ে যাচ্ছি। এটা অলরেডি তোমাদের প্রুফটা করে দেওয়া হয়েছে, রাইট? কেন আমাদের 5 4 সিমেট্রি পসিবল না। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এই বক্সটাতে কত ফোল্ড সিমেট্রি আছে বলো তো? 8 আর এটাতে 5। তুমি দেখো 8 ফোল্ডের তুমি যদি টাইলস কিনে আনো, সেই টাইলস দিয়ে তুমি কোনোদিন ফ্লোর ইয়ে করতে পারবা না যদি না দুই একটা টাইলস ভাঙো। বোঝা গেছে? তার মানে তুমি যদি 8 ফোল্ডের টাইলস নাও, এই টাইলস দিয়ে কোনোদিন একটা রুফ বা একটা ফ্লোরকে তুমি কভার করতে পারবা না, 5 ফোল্ড দিয়ে কভার করতে পারবা না। তার মানে 8 ফোল্ড বা 5 ফোল্ড ল্যাটিসের মধ্যে ভয়েড রেখে দেয়। কিন্তু তুমি যদি 2 ফোল্ড 3 ফোল্ড
4 4 6 4 এই শেপের ডাইমেনশনের টাইলস নাও, এনি হাউ তুমি দেখবা পুরো ফ্লোরকে কোনো টাইলসকে না ভেঙে তুমি ফিল আপ করতে পারবা। তার মানে 5 4 এবং 8 4 দিয়ে কমপ্লিট রিপিটেশন পসিবল না, এখানে ভয়েড থেকে যাবে। ল্যাটিসের ডেফিনেশনের জন্য আমরা শুরুতে আরেকটা ওয়ার্ড স্কিপ করে গিয়েছিলাম তখন, সেটা হচ্ছে যে কমপ্লিট সিমেট্রিক্যাল একটা ইউনিট সেলের রিপিটেশন হতে হবে টু ক্রিয়েট দ্য ল্যাটিস উইদাউট লিভিং এনি ভয়েড অর এমটি স্পেস বিহাইন্ড। তুমি কোনো খালি জায়গায় রেখে যেতে পারবা না। সে কারণে আমরা থিওরিটিক্যাল ছবি থেকে দেখাতে পারি 5 4 এবং 8 4 পসিবল না। ওকে, সিমেট্রির সাথে যে ইম্পর্টেন্ট টার্ম গুলো সেগুলো আমি তোমাদের বলে যাচ্ছি। খুব ইম্পর্টেন্ট একটা টার্ম হচ্ছে প্রপার এন্ড ইমপ্রপার রোটেশন। প্রপার এন্ড ইমপ্রপার রোটেশন, এটার মানে কি? তোমরা কি এই শেপটা বুঝতেছো? এটা উপরে আছে, এই দুইটা নিচে আছে, তাই না? ভি শেপ। এটার তো একটা কত ফোল্ড রোটেশন আছে বলো তো এই পয়েন্টের সাপেক্ষে? 120। 120 কিভাবে হয়? 180। এখন দেখো আমি এটা ভিডিও থেকে স্কিপ করে নিয়েছি। দেখো আমি ইয়েলোটা হচ্ছে তার ট্রানজিশন পজিশন, মানে সে ঘুরতেছে, ঠিক আছে? আরেকটু ঘোরার পর এখানে আসলো, আরেকটু ঘোরার পর এখানে আসলো, তারপর সে এখানে চলে আসলো। তার মানে এই ছবি আর এই ছবির মধ্যে কি হয়েছে? এই অ্যাটমটা এখানে চলে আসছে, রাইট? জি স্যার। আচ্ছা, তাহলে 180 ডিগ্রি পরে সে কি এক্স্যাক্টলি সেম পজিশনে চলে আসছে না? জি স্যার। এটাকে আমরা বলবো প্রপার টু ফোল্ড রোটেশন। প্রপার রোটেশন, প্রপার রোটেশন কি? এটা ইমপ্রপার দেখলে বুঝবা। এই ছবিটা বুঝতেছো মিথেনের স্ট্রাকচার? জি স্যার। দুইটা কম্পিউটার স্ক্রিনের পেছনে, দুইটা কম্পিউটার স্ক্রিনের বাইরে। এখন তুমি যদি এটাকে রোটেট করো, খেয়াল করো এই পয়েন্টের সাপেক্ষে রোটেট করলে 90 ডিগ্রি পরে এই সাদাটা, 90 ডিগ্রি পরে এই হোয়াইট বলটা কি এই হোয়াইট বলের বরাবর চলে আসবে না? জি স্যার। ইয়েলোটাকে খেয়াল করো, সে রোটেট করে উপরে আসবে একই বরাবর, কিন্তু এক্স্যাক্টলি কি ওখানে থাকবে না উপরে থাকবে? উপরে থাকবে। তাহলে আমরা বলতে পারি যদি তুমি উপর নিচটাকে বাদ দাও, এটাকে কি 4 ফোল্ড রোটেশন বলা যায় না এমনিতে? প্রথমে এখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে। তুমি যদি খালি উপর থেকে কম্পিউটারে একটা ছবি তোলো, 2 ডাইমেনশনাল ছবি, তাহলে তো তুমি জেড এক্স এর ডিসটেন্স বুঝবা না, রাইট? আমি যদি এটা একটা 2D ছবি তুলি, তাহলে তারা সবাই কম্পিউটার স্ক্রিনে আছে, সেই অবস্থায় কি এখানে 4 ফোল্ড সিমেট্রি আছে? জি স্যার। আচ্ছা, কিন্তু আমি যদি এবার জেড অ্যাক্সিস এর হাইট চিন্তা করি, তাহলে কি আসলে 4 ফোল্ড সিমেট্রি নাকি 2 ফোল্ড সিমেট্রি? 2 4 সিমেট্রি স্যার। 2 ফোল্ড সিমেট্রি, বিকজ ও যখন এখানে আসে তখনই রিয়েল সিমেট্রি হয়। আচ্ছা, যদি এখানে থাকে তাহলে কি বোঝো এই বলটা আর এই বলটা, এই দুইটা যে একটা মিরর ইমেজ একজন একজনের, যেখানে মিরর হচ্ছে কম্পিউটার স্ক্রিন। জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটাকে বলবো 4 ফোল্ড ইমপ্রপার রোটেশন অর 2 ফোল্ড প্রপার রোটেশন। সো ক্লিয়ার প্রপার এবং ইমপ্রপারের ডিফারেন্স কি? জি স্যার। আচ্ছা, এগুলো অনেক জায়গায় আছে, আমি জাস্ট তোমাকে ডেফিনেশনটা বোঝাই দিলাম। এখন তোমরা যেখানেই পড়তে চাও অ্যাট লিস্ট প্রপার এবং ইমপ্রপারের ডিফারেন্সটা বুঝবা। প্রপার মানে রোটেট করবে এবং এক্সাক্ট সেম পজিশনে আসবে। ইমপ্রপার মানে রোটেট করবে বাট ইট ক্যান বি এ শ্যাডো। ক্লিয়ার? আচ্ছা, আমরা এই ছবিটাতে আরেকবার আসবো। তাহলে প্রপার এবং ইমপ্রপার রোটেশন নিয়ে কোনো কোশ্চেন থাকলো না। আমরা এবার চলে যাচ্ছি মিরর সিমেট্রিতে। মিরর সিমেট্রি দেখো এই সিম্বলটাকে কিভাবে মিরর করে। একটা রেক্ট্যাঙ্গলের মিরর সিমেট্রি, এই পাশ সেম, এই পাশ সেম। আচ্ছা, মিরর সিমেট্রিতে কিন্তু হ্যান্ডেডনেস চেঞ্জ হয়। হ্যান্ডেডনেস চেঞ্জ কি বুঝতে পারো তোমরা? না স্যার। হ্যান্ডেড চেঞ্জ হলো এই ছবিটা দেখো, হ্যান্ডেডনেস চেঞ্জ। তোমরা দেখো ক্যামেরার দিকে, আমি যদি হাতকে এভাবে একটা মিররের সামনে ধরি, তাহলে লেফট ফিঙ্গার মিররে যখন যায় তখন কিন্তু সে রাইটের মতো দেখায়। বোঝা গেছে? তোমরা জানো যে ক্যামেরায় যদি নিজের ছবি তুলতে চাও তখন ছবিটা কি হয়ে যায়? লেফট রাইট, রাইট লেফটে চলে যায় না? উল্টা আসে। সেটাই, এটাকে হ্যান্ডেডনেস চেঞ্জ বলে। সেটাকে আমরা কারেকশন করাইতে পারি, রাইট? তুমি যদি নর্মাল ক্যামেরা ফ্রন্ট ছবি তোলো তাহলে এই সমস্যাটা হবে। হ্যান্ডেডনেস এর চেঞ্জটা এখানে দেখো। তুমি যদি এরকম একটা ছবিকে মিররের সামনে ধরো, খেয়াল করো এরকম একটা কোনো কিছুকে তুমি মিররের সামনে ধরেছো, প্রত্যেকটা টিপ কি মিররের দিকে বেঁকে আছে না? আচ্ছা, মিররে ধরার পর মনে হচ্ছে না ওরা তোমার দিকে ফিরে আছে? এটাকে বলা হয় হ্যান্ডেডনেস
চেঞ্জ, রাইট হ্যান্ডেড, লেফট হ্যান্ডেড। হ্যান্ডেডনেস চেঞ্জের একটা এক্সাম্পল আমি দেখাই। যেমন এখানে হ্যান্ডেডনেস চেঞ্জ হয়, দেখো মিররের সামনে ধরলে, মিররের সামনে এই পাশে এই ফিঙ্গারটা এদিকে আছে, কিন্তু মিররে দেখলে মনে হয় ফিঙ্গারটা মিররের কাছে আছে, আসলে এটা পিছনে থাকা উচিত ছিল, রাইট? তো সবসময় মনে রাখবা মিররে কিন্তু হ্যান্ডেডনেস চেঞ্জ হবে। আচ্ছা, একটা রেক্ট্যাঙ্গেলের এই বরাবর মিরর আছে, এই বরাবর মিরর আছে। একটা রেক্ট্যাঙ্গেলের কর্নার বরাবরও কিন্তু মিরর আছে, তাই না? না না, আছে কি? না স্যার। নাই নাই নাই, কেন নাই? দেখো মিরর করলে এটা আসলে এদিকে চলে যায়। সো কিন্তু স্কোয়ারের ক্ষেত্রে কিন্তু থাকবে, রাইট? স্কোয়ারের ক্ষেত্রে থাকবে। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে এখানে মিরর দিতে গেলে কি হবে বলতো? মনে করো এটা একটা রেক্ট্যাঙ্গেল, আমি যদি এই বরাবর, হ্যাঁ এই বরাবর মিরর করলে ছবিটা আসলে এরকম হয়ে যাবে, তাই না? এই দাগটা চলে যাবে এই জায়গায়, এইটুকুতে, আর এই লম্বাটা চলে আসবে এই বরাবর, তাই না? বোঝা যায়? আমি যদি এই বরাবর একটা মিরর দিই, তাহলে এই ছোট দাগটা কোথায় যাবে? মিররের এই দাগ হিসেবে চলে আসবে না? ক্লিয়ার? জি স্যার। আর এই লম্বা দাগটা কোথায় যাবে? মিররের সাপেক্ষে লম্বা দাগটা এই অ্যাঙ্গেল তৈরি করে সে এখানে ডটেড লাইন তৈরি করবে না? এই দাগটা হচ্ছে এই দাগ, আর এই লম্বা দাগটা হচ্ছে এখানে এই লম্বা দাগটা। এই লম্বাটা তো এখানে হবে না স্যার, মানে একটু অ্যাঙ্গেল করে হবে স্যার। আমি একটু ফ্রেশ করে ড্র করি। আচ্ছা, এটা তো 45 ডিগ্রি নাই, রাইট? 45 ডিগ্রি নাই, রাইট? ধরো এখানে হচ্ছে 30 ডিগ্রি, হ্যাঁ ঠিক আছে। ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এখানেও 30 ডিগ্রি করে আসবে, ঠিক আছে? এটা বলতে চাচ্ছি, তাই তো? জি স্যার। আবার এই অ্যাঙ্গেলটা যেটা, সেটা একটু পরে চলে যাবে নাকি? এই অ্যাঙ্গেলটা কারণ ও তো 60 ডিগ্রিতে আছে, তো বেসিক্যালি এরকম হয়ে যাবে। কিন্তু যদি স্কয়ার হয় তাহলে কিন্তু পুরো মিরর এই পাশে এই পাশে চলে যাবে, রাইট? জি স্যার। ওকে, তাহলে মিরর বুঝতে পারছি আমরা। গুড। এখানে দেখো তো একটু, এটা কি 1 2 ডাইফ্লোরোইথেন, এখানে কি একটা মিরর আছে মাঝখানে? জি জি স্যার। এখানে নাই, সরি এই বরাবর ভার্টিক্যাল, এই বরাবর ভার্টিক্যাল এখানে নাই। আচ্ছা, এটা কি ইথেন, এখানে কয়টা মিরর আছে বলছো? পারপেন্ডিকুলার দুটো মিরর আছে না? এখানে একটা মিরর ভার্টিক্যাল, আবার এখানে একটা টু ফোল্ড রোটেশন আছে, দেখো টু ফোল্ড রোটেশন আছে এই পয়েন্টে। জি স্যার, 180 ডিগ্রি হলে চলে আসে, পুরো এই কার্বনের পুরো গ্রুপটা এই পাশে চলে আসে। এটাকে আমরা P2mm বলি, এটাকে বলে পয়েন্ট গ্রুপ। অনেক কিছু আছে সিমেট্রিতে, আমি খুব শর্টলি তোমাদের ডেফিনিশন গুলো দিচ্ছি, আই থিংক ইটস এনাফ ফর ইউ। P2mm, P মিরর, মিরর কি? একটা সিমেট্রি অপারেটর। টু ফোল্ড রোটেশন একটা সিমেট্রি অপারেটর। আর পয়েন্ট গ্রুপ মানে কি? যখন কয়েকজনে মিলে একটা পয়েন্টে অ্যাকশন করে, যেমন এখানে দুইটা মিরর আর একটা রোটেশন একসাথে আসছে, এই জন্য এটাকে আমরা কি নাম দেই? P2mm। P মানে হচ্ছে প্রিমিটিভ, টু ফোল্ড রোটেশন, দুইটা মিরর, P2mm পয়েন্ট গ্রুপ। তার মানে ক্রিস্টালের এমন কোন পয়েন্ট পাওয়া সম্ভব যেখানে তুমি দেখতে পাবা একই সাথে টু ফোল্ডও আছে, দুইটা মিররও আছে। আবার বলছি যে পৃথিবীর যে কোনো ম্যাটেরিয়াল আনো, যদি একই রকম দুইটা P2mm পাও, তার মানে তাদের ক্যারেক্টারিস্টিক সেম হওয়া শুরু করবে। তো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করেছি ক্রিস্টালোগ্রাফিতে ইন টোটাল হাউ মেনি পয়েন্ট গ্রুপ ইজ পসিবল। আমরা দেখতে পেয়েছি ইন 3 ডাইমেনশনাল ইন টোটাল 32 টাইপস পয়েন্ট গ্রুপ পসিবল। এখানে একটা পয়েন্ট গ্রুপ পেয়েছি, পয়েন্ট গ্রুপটা কি ধরনের পয়েন্ট গ্রুপ বলতো? এখানে কি আছে? P2mm, তার মানে একটা টু ফোল্ড আর দুইটা মিরর। এখানে দেখো আছে P3mm, একটা থ্রি ফোল্ড আর তিনটা মিরর। তাহলে এটা আরেকটা পয়েন্ট গ্রুপ হলো না? এরকম 2 ডাইমেনশনে কয়টা পয়েন্ট গ্রুপ পসিবল জানো? 10টা। কয়টা? 10টা। নাম্বারগুলো মনে রাখো। একটা অপারেটর নাকি? পয়েন্ট গ্রুপ অপারেটর না, মিরর একটা অপারেটর, রোটেশন একটা অপারেটর।
এরা যখন মিলিত হয় তখন সেটাকে আমরা পয়েন্ট গ্রুপ বলি। পয়েন্ট গ্রুপ মানে একটা পয়েন্ট দিয়ে কয়েকটা অপারেটর যদি একসাথে কাজ করে, মোর দ্যান ওয়ান। আচ্ছা, আমাকে কিছু কোশ্চেনের অ্যান্সার দিয়ে যাও একসাথে। আমরা 2D তে ক্রিস্টাল স্ট্রাকচার কয়টা পাই? চারটা ক্রিস্টাল স্ট্রাকচার, চারটা। আর হ্যাঁ, ব্রাভিস ল্যাটিস কয়টা পাই? পাঁচটা। আচ্ছা, একটু মনে রাখো এখন, এরকম পয়েন্ট গ্রুপ কয়টা পাবো? 10টা। এই পয়েন্ট গ্রুপ গুলাকে যদি 5টা ল্যাটিসের উপর বসাও, কয়টার উপর? 5টা ল্যাটিসের উপর বসাও। 5টা ল্যাটিসের বিভিন্ন জায়গায় আমি দেখাবো। যদি আমরা বসাই ক্রিস্টাল এভাবে করে তৈরি করার চেষ্টা করি, এই পয়েন্ট গুলাকে বসাই এবং তার সাথে আমরা যদি গ্লাইড অ্যাড করি, গ্লাইড কি এখনই দেখাবো। এখানে কি গ্লাইড আছে? শুধু রোটেশন আর মিরর আছে, তাই না? 5টা প্লেনের সাথে আমি যদি 10টা পয়েন্ট গ্রুপ অ্যাড করি, তাহলে 2 ডাইমেনশনে আমি 10টা প্লেন গ্রুপ পাই। কয়টা? 10টা প্লেন গ্রুপ পাই। তার সাথে কিছু কম্বিনেশন অফ মিরর এবং গ্লাইড অ্যাড করলে ইন টোটাল 17 প্লেন গ্রুপ পাই। এই নাম্বারগুলো এখন তোমাদের ক্লিয়ার থাকতে হবে। 2D তে 4টা ক্রিস্টাল স্ট্রাকচার, 5টা ব্রাভিস ল্যাটিস, পয়েন্ট গ্রুপ আছে 10টা। 10টা পয়েন্ট গ্রুপের জন্য 10টা প্লেন গ্রুপ পাওয়া যায়। তার সাথে যদি আমি গ্লাইড অ্যাড করি, ইন টোটাল 2 ডাইমেনশনে আমি 17টা প্লেন গ্রুপ পাবো। ক্লিয়ার? দিস ইজ দ্যাট 17 প্লেন গ্রুপ। 2 ডাইমেনশনে তুমি যত ম্যাটেরিয়াল পাবা এই ধরনের সিমেট্রি খুঁজে পাবা। দেখো কি ধরনের সিমেট্রি। তুমি একটা জিঙ্ক সালফেটের উপর থেকে ছবি নাও, তুমি হয়তো দেখবে এখানে একটা 6 ফোল্ড আছে, এখানে একটা গ্লাইড আছে, একটা P4mm আছে, এমাত্র P2mm দেখছি। দেখছো P2mm? P2mm ক্রিস্টালোগ্রাফিতে 9টা P2mm থাকতে পারে একটা ইউনিট সেলে। এরকম কত রকমের সম্ভব দেখো। P2mm তো বুঝতে পারছো তাই না? জি স্যার। এরকম P2mm এর মতো আরেকটা আমরা দেখছি P3mm, এমাত্র দেখছি না P3mm? P3mm কোথায়? এখানে P3mm তো ওভাবে নাই, বিকজ এখানে P3M1 এবং 1M আছে, যাই হোক আমরা পরে দেখবো। এরকম কয়টা পয়েন্ট গ্রুপ সম্ভব দেখছো? টোটাল 17টা। 1 2 3 4 6 এগুলো রোটেশন ইন্ডিকেট করে, এম মিরর ইন্ডিকেট করে। তার সাথে নতুন একটা জিনিস ঢুকে গেছে, সেটা হচ্ছে গ্লাইড। হাউএভার এগুলো ডিটেইলে যেতে হবে না, তো অপারেটর গুলো ভালো মতো বোঝো। সো রোটেশন তোমাদের কাছে ক্লিয়ার, প্রপার ইমপ্রপার রোটেশন ক্লিয়ার। এখন মিররটা দেখো ভালো করে, এটা 3 ফোল্ড রোটেশন, বুঝতেছো? এটা 3 ফোল্ডটা জি স্যার 120 ডিগ্রি ঘুরাতে হবে। হ্যাঁ, একটা ফ্লোরিন আছে কিন্তু খেয়াল করো, ফ্লোরিনের কারণে এখানে কিন্তু কোনো মিরর নাই, দেখছো? কিন্তু এখানে মিরর আছে, কারণ কি দেখো অক্সিজেন। ফলে অক্সিজেনের এখান দিয়ে তুমি মিরর চিন্তা করতে পারো, এই অক্সিজেনে আসবে, কিন্তু এখানে মিরর হবে না। কেন বলতো? এখানে ফ্লোরিন আছে। বলতো এটাকে মিরর কিভাবে করা যায়? ফ্লোরিনটা যদি মিডলে থাকতো তাহলে মিরর হতো না? জি স্যার। না স্যার, তাহলে ওই পাশে ফ্লোরিনের মাঝখানে থাকতে হবে। হ্যাঁ, সবগুলোতেই আমি যদি ফ্লোরিন গুলোকে মিডলে নিয়ে আসি তাহলে কিন্তু হইতো। জি স্যার। সো যদি ফ্লোরিন না থাকে তাহলে হবে না। ওই যে বলি না, ল্যাটিসের একটা পয়েন্টে একাধিক অ্যাটম বসতে পারে। অ্যাটম গুলো কিভাবে বসছে? যদি অ্যাটম গুলো একই রকম ভাবে বসতো, তোমরা সিস ট্রান্স এগুলো পড়ছো না কেমিস্ট্রিতে? জি স্যার। সো এটা ইম্পর্টেন্ট। সবগুলো সিসের ক্যারেক্টারিস্টিক একরকম হবে, সবগুলো ট্রান্সের ক্যারেক্টারিস্টিক একরকম হবে। যদি ফ্লোরিন গুলো সাইডে বসে, এটা ফ্লোরিন না ক্লোরিন ব্যাপার না, তাদের স্ট্রাকচারে কিন্তু সিমিলারিটিস পাবা, ক্যারেক্টারিস্টিক। আর ফ্লোরিন আর ক্লোরিন যদি মিডলে বসে, তাদের ক্যারেক্টারিস্টিক একরকম হবে। তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে? ওকে, যেখানে বুঝবা না বলবা, কারণ আমি ধীরে ধীরে ডেপথে যাচ্ছি। এটা হচ্ছে মিরর সিমেট্রি। মিরর সিমেট্রিতে হ্যান্ডলেস চেঞ্জ হচ্ছে। দেখো এটা একটা মিরর, এটাকে যদি তুমি 2D তে ছবি তোলো, তাহলে কি এখানে ছবিটা এরকম হবে? জি স্যার, ঠিক আছে স্যার। তুমি যদি একটা মোবাইল ক্যামেরা দিয়ে নিজের ছবি তোলো, এরপর সেই মোবাইল ক্যামেরার ফটোটাকে আরেকটা মোবাইল ক্যামেরার ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি তোলো, তাহলে কিন্তু তুমি অরিজিনাল হ্যান্ডেডনেস এর ছবি পাবা। এটা বুঝতে পারো? মোবাইল ক্যামেরার ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি তোলার পর ওই ক্যামেরার স্ক্রিন থেকে যদি আরেকটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি তোলো, তাহলে কিন্তু সে তার আগের হ্যান্ডেডনেস ফিরে পাবে, দুইবার রিপিটেশনের কারণে। সো এই মিররের মাধ্যমে এখানে আসবা, সেকেন্ড টাইম মিরর করলে ব্যাক করবে। আবার খেয়াল করো, একটু খেয়াল করো, তোমরা বাসায় বিভিন্ন জিনিস ট্রাই করতে পারো। তোমরা টিথ গুলো তো বুঝতেছো, মিররের কারণে টিথ গুলো কি হয়ে গেছে না? জি স্যার। এবার এই ছবিটাকে চিন্তা করো, এই ছবির মিরর কি এটা?
দেখো উপর থেকে নিচের দিকে ফিরে আছে টিপগুলো, তাহলে নিচের টিপগুলো উপর দিকে ফিরে থাকবে। জি স্যার। আবার এই ছবিটাকে যদি মিরর করো তাহলে এই টিপগুলো মিররের দিকে ফিরে আছে, ওরা কি আবার মিররের দিকে ফিরে থাকবে? আবার এখানে যদি মিরর করো তাহলে উপর দিকে ফিরে আছে, নিচের দিকে ফিরে আছে। তাহলে কি আমরা বলতে পারি না চারটা মিররই এখানে কাজ করে, দুটা মিরর? এট দ্য সেম টাইম এখানে কত ফোল্ড রোটেশন আছে বলো তো? টু ফোল্ড। টু ফোল্ড। ফোর ফোল্ড কিন্তু হচ্ছে না, অবভিয়াসলি টু ফোল্ড। হ্যান্ডেডনেস এর কারণে, মেনলি হ্যান্ডেডনেস এর কারণে। এই ছবিটায় একটা ঝামেলা আছে, ছবিটা ভার্টিক্যাল হওয়ার কারণে তোমরা খুব ক্লিয়ারলি বুঝতেছো টু ফোল্ড, কিন্তু ছবিটা যদি একটু কর্নার করে ড্র করি, এই ফ্লাওয়ার গুলোকে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকিয়ে দিই তাহলে দেখতে কি মনে হয় না ফোর ফোল্ড? আমি কি বোঝাতে পারতেছি? আমি যদি এইভাবে ড্র করি তাহলে মিররটা কি এরকম হবে, আবার সেটার মিররটা কি এরকম হবে, এটার মিররটা কি এরকম হবে, বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে মিররটা কত ফোল্ড? টু ফোল্ড না আসলে? ফোর ফোল্ড হইতে হলে এই ছবিটা কি এরকম হইতে হইতো। কোনো কনফিউশন আছে? সো আমরা এটাকে 180 ডিগ্রি পর টু ফোল্ডে পাই, কিন্তু এটা হয় না। এটা কখন হইতো? যদি শেপটা এরকম হইতো। আচ্ছা, তাহলে এখন যেটা দেখতে পাচ্ছ এটা, এটার সিমেট্রিক পয়েন্টটাকে আমি কি বলতে পারি? P2 mm, রাইট? টু ফোল্ড আছে, দুইটা মিরর আছে, ক্লিয়ার? জি স্যার। আর এটাকে কি বলতে পারবা বলো তো তাইলে? ফোর ফোল্ড। কিন্তু এখানে কি কোনো মিরর আছে? না স্যার, কোনো মিরর নেই। না স্যার। এখানে কোনো মিরর নাই। তো কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, সিমেট্রি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ক্লিয়ার? ওকে ফাইন। ঠিক আছে, now a new thing, translation and mirror together is glide. এই ছবিটা দেখো, তুমি যখন এইভাবে হেঁটে যাবা তখন এই ছবিগুলো দেখো, স্পটগুলো, বেসিক্যালি এটা একটা গ্লাইড লাইন। তুমি কিন্তু হেঁটে যাচ্ছে এই ডিস্টেন্সে, কিন্তু তুমি সামনের দিকে মুভ করার কারণে সে মিরর করে তারপর এটা কিন্তু হ্যান্ডেডনেস এ চেঞ্জ হচ্ছে, বুঝতেছো? আমাদের দুই পায়ের স্পট যদি দেখি, হ্যান্ডেডনেস কিন্তু অপোজিট। এটাকে গ্লাইড বলে। সে প্রথমে মিরর করবে তারপর সামনে যাবে। এই ছবিটা আবার দেখো, এই আর এটা হচ্ছে মিরর। আর আমি যদি এই আরটাকে মিরর করে সামনে তুলে দিই, মিরর করে সামনে তুলে দিই, এটাকে গ্লাইডিং বলে। গ্লাইড করে কোনো কিছু চলে যায়, এটা হচ্ছে গ্লাইড স্কিম। তাহলে গ্লাইডের পয়েন্টটা বোঝা যাচ্ছে? এটা হচ্ছে গ্লাইড, এটা হচ্ছে মিরর লাইন, এটা হচ্ছে গ্লাইড লাইন। এখন এই গ্লাইডের মিররটা না হয় বুঝলা, কতটুকু জাম্প করবে বলো তো ওইদিকে? সে বিভিন্ন অ্যামাউন্টে যেতে পারে। ইট হ্যাজ টু বি ম্যাক্সিমাম কতটুকু বলো তো? এ। সে যদি ল্যাটিস প্যারামিটার করে তাহলে কিন্তু সেম হয়ে যাবে, কোনো ডিফারেন্স থাকবে না। ও যদি মিরর করে এখানে চলে আসে তাহলে তো ও মিরর করে এখানে চলে আসবে। তো গ্লাইড হতে হলে সেটা কি হতে হবে? ল্যাটিস প্যারামিটারে একটা ফ্র্যাকশন মুভ করতে হবে। জি স্যার। ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে গ্লাইড, এটা হচ্ছে গ্লাইড। আচ্ছা, এটা হচ্ছে গ্লাইড, দেখো বোঝো কিনা। ফুল ট্রান্সলেট 1 ইউনিট, কিন্তু যদি ফ্র্যাকশন হয়, আচ্ছা সরি, এটা স্ক্রু চলে আসছে এখন। আচ্ছা, তাহলে টু ডাইমেনশনটা ক্লিয়ার মোটামুটি? জি স্যার। আচ্ছা, আমরা টু ডাইমেনশন থেকে থ্রি ডাইমেনশনে যাওয়ার আগে আমরা টু ডাইমেনশনে একটু শর্টে আবার যাই। এটা হচ্ছে টু ডাইমেনশনে 5টা প্লেন আমরা দেখেছি, তাই না? ল্যাটিস টাইপ 5টা। এখন এই 5টার মধ্যে, আচ্ছা এটা 1D সম্পর্কে আনছি, এটা তোমাদের লাগে না, এটা জাস্ট এক্সাম্পলের জন্য আনছি, এটা বোঝার দরকার নাই। মেনলি 1D তে আমরা আসলে 1D আসলে আমরা ডিফারেন্ট ভাবে থিওরিটিক্যালি স্টাডি করি। 1D তে 6টা পয়েন্ট গ্রুপ থাকে, 1 ফোল্ড, 2 ফোল্ড, মিরর, গ্লাইড, মিরর মিরর, মিরর গ্লাইড, এবং 7টা পয়েন্ট প্লেন গ্রুপ থাকে। 1D টা তোমরা স্কিপ করতে পারো, এটা আমি জাস্ট মাস্টার্সে পড়াই, তোমাদের বোঝানোর জন্য রাখছি, একটু দেওয়ার জন্য দিয়েছি। মেনলি তোমরা এই গ্রুপটা দেখো,
2D তে আমরা 10টা প্লেন গ্রুপ পাইছি, 10টা। কিভাবে দেখো তো, এই যে দেখো, যেমন এখানে কি একটা সিঙ্গেল ফোল্ড রোটেশন ছাড়া কিছু আছে? দুইটা কার্বন, হাইড্রোজেন, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, কোন রোটেশন করা যায় এখানে? আচ্ছা, কোনো রোটেশন নেই। হয় না। এটাতে একটা মিরর আছে, দেখো, হাইড্রোজেন ক্লোরিন, হাইড্রোজেন ক্লোরিন, একটা মিরর, আর কিচ্ছু নাই। এখানে দেখো ইথেন, দুইটা পরস্পর মিরর আছে, দুইটা মিরর থাকা মানে কিন্তু একটা টু ফোল্ড, অবভিয়াসলি, রাইট? আচ্ছা, আবার এই ছবিটা দেখো, এই দেখো ক্রিস্টাল দেখতে এরকম কমপ্লিকেটেড লাগে তোমাকে। আমরা যেটা মাস্টার্সে করি, এই ছবিগুলো দিয়ে রোটেশন বের করতে বলি, অনেক কমপ্লিকেটেড ছবি দিই। এই পয়েন্টের দিকে তাকাও তো। আমি আগেও বলেছি, তোমরা যদি অনেক টাইলসের ডিজাইন, যে কোনো পুরাতন ডিজাইনে যাও, দেখবে এই ধরনের অসংখ্য ডিজাইন থাকে। খুব মনোযোগ দিয়ে মিডলে থাকলে তুমি সিমেট্রি এলিমেন্ট গুলো খুঁজে পাবা। যেমন এরকম ডিজাইন থাকতেই পারে, রাইট? এই ডিজাইনের এই জায়গায় তাকাও, এখানে একটা টু ফোল্ড সিমেট্রি আছে, দেখো, এই একটা পয়েন্ট আর এই একটা, এটা কিন্তু টু ফোল্ডে পেঁচানো হচ্ছে। তার মানে যে ডিজাইনটা করেছে অরিজিনাল ডিজাইনার, সে প্রথমে এই ডিজাইনটার কথা চিন্তা করে, তারপর সে মনে করে যে এই 3 এর মতো ডিজাইনটা, 3 এর মতো ডিজাইনটাকে আমি টু ফোল্ড করে উল্টা করে দিই। যদি সে মনে করে না আমি 3টাকে 3বার ঘুরাবো, তখন সে 120 ডিগ্রি করে ঘুরায় এবং এভাবে একটা ডিজাইন করে। তোমরা যেখানে যত নকশা করতে যাবা, তোমাকে এইভাবেই প্যাটার্ন করতে হয়। তোমরা কিন্তু নকশা করো এভাবে, একটা প্যাটার্ন নিয়ে ওটাকে বিভিন্ন দিকে ঘোরাবার চেষ্টা করো, রাইট? বোঝা গেছে? ওকে, সো এখানে একটা টু ফোল্ড, এখানে একটা থ্রি ফোল্ড রোটেশন আছে, বুঝতেছো? এই স্ট্রাকচারটা দেখো, এই ছবির দিকেও তাকাও, ছবির মিডলে থ্রি ফোল্ড আছে, সাথে মিরর আছে না? পাতাগুলো দেখো, পাতাগুলোর মাঝখান দিয়ে মিরর আছে, রাইট? এখানে এই যে মিরর, 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 আবার লেটার দিয়েও দেখিয়েছি, বিভিন্ন ভাবে দেখিয়েছি। এগুলো তো মিরর দেওয়া যায়, যেহেতু অক্সিজেন হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন। এই ছবিটা দেখো, তুমি এখান দিয়ে একটা লাইন টানো, টাইলসটা 2 রকম হবে, একই রকম হবে। তুমি যেখান দিয়ে লাইন টানো, কয়টা মিরর টানা যায় দেখছো? এটা হচ্ছে 3M, এটা হচ্ছে 4 ফোল্ড। এই ডিজাইনটা দেখো, তুমি যদি সেন্টার থেকে তাকাও, 90 ডিগ্রি পর পর সেম ডিজাইন। সবাই বুঝতেছো? আর এই ছবিটা দেখো, তুমি যদি এই টাইলসের ছবিতে আসো, এখানে P4mm আছে, নট অনলি 4 ফোল্ড রোটেশন, এখানে মিরর আছে। তুমি যেখান দিয়ে দাগ দিবা মিরর হয়ে যাবে। তার মানে এখানে আছে 6 ফোল্ড রোটেশন, এখানে P6 আছে। তাহলে দেখো কয় রকম সম্ভব? 2mm সম্ভব, দেখেছো? তাহলে কয়টা পয়েন্ট গ্রুপ সম্ভব বলো তো? এরকম 6টা, 10টা, কয়টা? 10টা। এই 10টাকে তুমি যদি এই 5টার সাথে, এই 5টা থেকে বেসিক্যালি 10টা তৈরি হচ্ছে পয়েন্ট গ্রুপ। এই পয়েন্ট গ্রুপটাকে তুমি যদি অ্যাপ্লাই করো, সাথে যদি গ্লাইড অ্যাড করো, তাহলে আমরা 2D তে ইন টোটাল 17টা প্লেন গ্রুপ পাই। কতটা? 17টা। এগুলো আমি জাস্ট ছক্কাই দিলাম, বোঝানোর কোনো সুযোগ নাই। মাস্টার্সে আমি ম্যাক্সিমাম এই 10টা বুঝাই, প্রথম 10টা। এগুলো অনেক কমপ্লিকেটেড আরো, ঠিক আছে? এই 10টা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি, এভাবে। এর মধ্যে আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করবো সহজ ভাবে, যে তোমরা তো এই 5টা বুঝো, তাই না? এই 5টার মধ্যে কিন্তু 17টা খুঁজে বের করা যায়। এই 5টাকে একটু ভালো মতো খেয়াল করো। এটা কি একটা অবলিক? অবলিকের প্রত্যেকটা কর্নারে কি টু ফোল্ড আছে বলো তো? অবলিকের এই পয়েন্টের সাপেক্ষে রোটেট করলে কি 180 ডিগ্রি পর এখানে আরেকটা অবলিক পাবা না? অবলিকের প্রত্যেকটা এজের সেন্টারে কি টু ফোল্ড আছে? অবলিক ল্যাটিসে হবে? সবাই বুঝতেছো কিনা বলো, না হলে খুব প্রবলেম। আমি যদি এভাবে একটা অবলিক চিন্তা করি, আমি যদি এভাবে একটা অবলিক চিন্তা করি, যদি এই পয়েন্টের সাপেক্ষে টু ফোল্ড রোটেট করি, তাহলে কি এই জায়গাটায় চলে আসবো না? Yes, sir. ঠিক আছে। আবার এই পয়েন্টের সাপেক্ষে রোটেট করতে পারি না, তখন এই পয়েন্টটা এখানে চলে আসবে। তাহলে অবলিকের টু ফোল্ড কোথায় কোথায় আসছে? Sir, edge center আর স্যার বডি সেন্টারে, ফেস সেন্টারে, কর্নারে। একটা রেক্টেঙ্গেলের ক্ষেত্রে সেম না, কিন্তু অবলিকের সাথে রেক্টেঙ্গেলের ডিফারেন্স কি দেখো? মিরর অ্যাড হয়ে গেছে, বুঝছো? মিরর অ্যাড হয়ে গেছে। জি স্যার, মিরর অ্যাড হয়েছে স্যার।
এই কারণে অবলিক এবং মিরর দুইটা ডিফারেন্ট স্ট্রাকচার। রেক্ট্যাঙ্গল এখানে কিন্তু মিরর নাই, অবলিকে দেখছো, অবলিকে কোনো মিরর নাই। আচ্ছা এবার এখানে আসো, এটা হচ্ছে সেন্টার রেক্ট্যাঙ্গুলার। আমরা বলছি সেন্টার রেক্ট্যাঙ্গুলার একটা বিশেষ ক্রিস্টাল স্ট্রাকচার, কারণ এখানে আমরা নতুন একটা ইয়ে পাইছি, সেটা হচ্ছে C2mm। C2mm মানে হচ্ছে এটা হচ্ছে প্রিমিটিভ। প্রিমিটিভ তো বুঝো, ফেস সেন্টার নাই, বডি সেন্টার নাই, এই জন্য P। সি মানে হচ্ছে বডির সেন্টারে একটা আসছে, ফেস সেন্টার, এই জন্য C2mm। কিন্তু এটা ডিফারেন্ট কেন বলো তো? কারণ এখানে গ্লাইড আছে। খেয়াল করে দেখো যে এখানে একটা গ্লাইড লাইন আছে, দেখো এটাকে যদি তুমি মিরর করো তাহলে এখানে আসতো, এরপর C/2 বরাবর ডিস্টেন্সে সরাই আনলে এখানে আসে। সবাই কি গ্লাইডটা দেখতে পাচ্ছ? জি স্যার, গ্লাইড মানে বুঝতে পারছি স্যার। ওর গ্লাইড কিন্তু এই যে ডটেড লাইনটা হচ্ছে গ্লাইড। ডটেড লাইনটা কিভাবে গ্লাইড করতেছে এখানে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই যে এই পয়েন্টটা গ্লাইড করে এই পয়েন্টে আসতেছে। তুমি যদি এই পয়েন্টটাকে ট্রান্সলেট মিরর করো তাহলে এই পয়েন্টে আসে, গ্লাইড করলে এখানে আসে। আবার তুমি যদি মিডল দিয়ে গ্লাইড চিন্তা করো তাহলে এই পয়েন্টটা এখানে আসে। অ্যাকচুয়াল ছবি থেকে বের করতে দিলে এগুলো টু মাচ কমপ্লিকেটেড, বাট আমি জাস্ট এমনি দেখিয়ে যাচ্ছি। তো এখানে দেখো, এখানে বলতেছে C2mm। এখানে কয়টা পয়েন্ট গ্রুপের নাম দেখতে পাচ্ছ বলো তো তোমরা? পাঁচটা। আচ্ছা এই যে লাল যে পয়েন্টটা ধরে রাখছি, এই পয়েন্টে কি আছে বলো তো? 2mm। জি স্যার। এই পয়েন্টে কি আছে এখন যেখানে ধরে রাখছি? 2mm 2GG। জি স্যার 2GG। দুইটা গ্লাইড আর 2 ফোল্ড। 2mm 2GG। এখানে কি আর কোথাও 2GG লেখা আছে? নাই। এখানে কিন্তু 2GG একটা আছে, দেখো এই যে P2GG, দেখছো? P2GG একটা আছে। ওকে, আচ্ছা। সো এটার ভেতরে আরো আছে, কিন্তু আমরা সবগুলোর নাম দেই না, নামকরণ করা হয় 2mm। তুমি যদি সবগুলোকে খুঁজে খুঁজে বের করো তাহলে কয়টা নাম পাবা? 17টা। বোঝা যাচ্ছে এবার 17টা কোথা থেকে আসছে? এগুলো বোঝার দরকার নেই, কিন্তু কোথা থেকে আসছে এটা বোঝো। কারো দরকার থাকলে বুঝবা। আমি কিছু নোট তৈরি করার শুরু করছি, এগুলো হচ্ছে প্রত্যেকটা এক্সপ্লেইন করার। এগুলো এক একটাকে আমরা ড্র মানে এগুলো বইতে কোনো এক্সপ্লেনেশন নাই, কিন্তু এগুলো ডিটেল বোঝার জন্য। বাট তোমরা আপাতত জাস্ট বোঝো কিভাবে 17টা বের হয়ে আসছে। এখানে C2mm আছে, এখানে আবার এই পয়েন্টে কি আছে বলতো? শুধু GG। এখানে কিন্তু 2 ফোল্ড রোটেশন নাই। সরি, এটা হচ্ছে MG। MG 2 ফোল্ড রোটেশন। তারপরে দেখো এটা একটা রেক্টেঙ্গেল স্কয়ার। স্কয়ারটা ভালো করে খেয়াল করো, স্কয়ারের কর্নারে কত ফোল্ড থাকে? 4 ফোল্ড। জি স্যার। স্কয়ারের এজের সেন্টারে কত ফোল্ড থাকে? 2 ফোল্ড। জি স্যার 2 ফোল্ড। স্কয়ারের সেন্টারে কত ফোল্ড থাকে? 4 ফোল্ড। স্কয়ারের প্রত্যেকটা বাহু বরাবর কি এজ বরাবর মিরর আছে? এজ বরাবর মিরর থাকে না স্কয়ার ল্যাটিসে? তুমি যে কোনো জায়গায় ল্যাটিসে লাইনকে একটা মিরর চিন্তা করলে একটা স্কয়ারের ইমেজ আরেকটা স্কয়ার না? বোঝা যায়? দেখো এটা একটা স্কয়ার, এটা আরেকটা স্কয়ার। আমি বলতে পারি না এটা একটা মিরর? জি স্যার। এখানে 4 ফোল্ড নাকি? জি স্যার। এখানে 4 ফোল্ড, এখানে 4 ফোল্ড, এখানে 4 ফোল্ড, এখানে 2 ফোল্ড, রাইট? জি স্যার। আচ্ছা এই যে কোনো একটা পয়েন্ট দিয়ে এটা কি একটা মিরর? এটা কি আরেকটা মিরর? তাহলে এই 4 ফোল্ডে কয়টা মিরর গেল? দুইটা। জি স্যার, দুইটা। এখান দিয়ে কি আরেকটা মিরর যাওয়া সম্ভব? জি স্যার। এখান দিয়ে কি আরেকটা মিরর যাওয়া সম্ভব? ওকে স্যার, এই চারটা জন্য সার্কেল। এটা হচ্ছে P4mm। ক্লিয়ার? এটা একটা স্কয়ার ল্যাটিস, এটা একটা স্কয়ার ল্যাটিস, তাই না? এখানে একটা গ্লাইড লাইন আছে, বুঝতে পারো? এখানে একটা গ্লাইড লাইন আছে, বুঝো? কারণ ওকে মিরর করলে ওইখানে আসে, তারপর সরাইয়া দিলে এখানে আসে। ক্লিয়ার? লাইট গুলো স্যার ভিজুয়ালাইজ করা যায়? কেন? ইটস ভেরি সিম্পল।
গ্লাইড ভিজুয়ালাইজ করা কেন কঠিন? ফাইন, দেখো তাহলে মনে করো তুমি এখানে একটা কিছু রাখলা, এখানে আরেকটা জিনিস দিলাম, এটা কি হলো? মিরর। এটা কি মিরর হলো? আবার দেখো, এবার আমি বললাম যে না, আমি এটাকে মিরর করে এখানে আনলাম, আনার পরে আমি এখানে রাখবো না, এটাকে আমি তুলে এখানে নিয়ে আসবো, তারপর এটাকে মিরর করে এখানে আনলাম, এখানে রাখলাম না, এটাকে আবার তুলে এখানে নিয়ে আসলাম, আবার এখানে এনে না মিরর করে আবার উপরে তুলে দিলাম। এটা হচ্ছে গ্লাইড। মিরর মানে সে সামনাসামনি থাকবে, আর গ্লাইড মানে সামনে গেলে পাবা না, কিন্তু একটু উপরে গেলে পাবা, তাকে সেম ছবিটা পাবা। বুঝতে সমস্যা হচ্ছে এখনো? আমি কিন্তু এই জন্যই তোমাদের এই ছবিটা আনছি, কিন্তু ভালো একটা এক্সাম্পল গ্লাইডের। তুমি যখন এভাবে হেঁটে যাও বালুর উপর দিয়ে, তখন এই পায়ের ছাপ এই পায়ের ছাপের গ্লাইড, দেখো এটার মিরর ইমেজ কিন্তু এটা, কিন্তু সে একটু সামনে গিয়ে আসছে, সে আরেকটু সামনে গিয়ে পাচ্ছে, আরেকটু সামনে গিয়ে পাচ্ছে, রাইট? বোঝা যাচ্ছে? আবার এখানে আসো, এখন আবার যেখানে ছিলাম, এটা একটা স্কোয়ার ল্যাটিস, সরি একটা স্কোয়ার ল্যাটিস ড্র করি। অফলাইন ক্লাস হলে আমি এগুলোকে আরো ডিটেল বোঝাতাম, অনলাইনে এগুলো করে লাভ নাই, আমি শেষ করে দিচ্ছি। এটা একটা স্কোয়ার ল্যাটিস, ঠিক আছে? দেখো যে আমি এই বরাবর পয়েন্টটা নিলাম, দেখো এটা একটা গ্লাইড লাইন। এটা কেন গ্লাইড লাইন বলতো? এটাকে যদি মিরর করো এটার সাপেক্ষে, তাহলে কি সেন্টারে আসে এই অ্যাটমটা? সেন্টারে কোনো অ্যাটম আছে? গ্লাইড লাইনের সাপেক্ষে করতেছে নাকি তার সাপেক্ষে? গ্লাইড লাইনের সাপেক্ষে, অবশ্যই গ্লাইড লাইনের সাপেক্ষে, এই লাইনটার সাপেক্ষে মিরর করলে এখানে আসার কথা না? তারপরে এটাকে এইখানে নিয়ে আসি স্যার, তারপরে আমি এই বরাবর সরাই নিয়ে আসলাম, সে কারণে এটা মিরর না হয়ে গ্লাইড হয়ে গেল। এটাকে যদি আবার মিরর করো তাহলে এখানে আসবে, এখানে আসলে আবার একে পাবা। এখানে মিরর আছে, দেখো এখানে মিরর আছে, কারণ ওকে মিরর করলে এখানে পাচ্ছ, ওকে মিরর করলে এখানে পাচ্ছ, ওকে মিরর করলে এখানে পাচ্ছ। আর এখানে কি হচ্ছে? মিরর করে হাফ ডিস্টেন্স গেলে একে পাচ্ছ, মিরর করে হাফ ডিস্টেন্স করলে একে যাচ্ছ, মিরর করে হাফ ডিস্টেন্স করলে একে পাচ্ছ। এই জন্য এটা গ্লাইড। বুঝা গেছে? তাহলে আমাদের স্কয়ারে যদি আমরা ফিরে যাই, স্কয়ারে যদি আমরা ফিরে যাই তাহলে এইভাবে অনেকগুলা গ্লাইড আসছে না? প্রত্যেকটা এই বাহুর মাঝখান দিয়ে একটা গ্লাইড, এখান দিয়ে একটা গ্লাইড, এখান দিয়ে একটা গ্লাইড, এখান দিয়ে একটা গ্লাইড, বুঝছো তো? এই দুইটাকে অ্যাড করলে যদি গ্লাইড হয়, এই দুটো অ্যাড করলে গ্লাইড, এই দুটো অ্যাড করলে গ্লাইড, এই দুটো অ্যাড করলে এগুলোটা। এবার হচ্ছে 6 ফোল্ড হেক্সাগোনাল। হেক্সাগোনালের ছবিটা একবারে না দেখাই, আমি আবারও ড্র করে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা কি হেক্সাগোনাল? অ্যাঙ্গেল কত ডিগ্রি বলো তো? 60। এখন বলো এখানে কয় ফোল্ড আছে? 6 ফোল্ড, মনে আছে? জি স্যার 6 ফোল্ড স্যার, হেক্সাগোনাল। হেক্সাগোনালি 6 ফোল্ড আছে। আচ্ছা, এই পয়েন্টে কি 3 ফোল্ড আছে? এটা, এটা আর এটাকে নিয়ে বোঝা যায়? জি স্যার বুঝতে পারছি স্যার। 3 এখানে ফোল্ড স্যার। এখানে একটা 3 ফোল্ড আছে। জি স্যার ওখানে আরেকটা 3 ফোল্ড স্যার। এই জায়গাতে 2 ফোল্ড আছে, তাই না? ইয়েস স্যার। এই জায়গাতে 2 ফোল্ড আছে, এই জায়গাতে 2 ফোল্ড আছে, এই জায়গাতে 2 ফোল্ড আছে, আবার মিডলে একটা 2 ফোল্ড আছে। একটা হেক্সাগোনালে এখান দিয়ে 6টা মিরর যায়, এটা বোঝো? 6টা মিরর যাবে স্যার। দুইটা স্যার, দুইটা ডায়াগোনাল যাবে আর স্যার দুইটা এজ যাবে, আর স্যার আর দুইটা স্যার কোনটা স্যার? আমাদের হেক্সাগোনাল স্ট্রাকচার, তাই না?
রাইট? স্যার। জি স্যার। এটা একটা মিরর হয় না? জি স্যার, এটা একটা মিরর। তারপরে স্যার এটা একটা মিরর, স্যার এটা একটা মিরর, তিনটা। একটা ডায়াগ্রাম স্যার, তিনটা মিরর। এখান দিয়ে একটা আর মিরর, স্যার এজ চারটা। সেন্টার গুলো স্যার। এখান দিয়ে একটা মিরর, এখান দিয়ে একটা মিরর। সিমেট্রি খুব কনসেপ্ট ক্লিয়ার থাকতে হয়, নাহলে সব পেঁচে যাবে। It's not that easy, it's very difficult, very difficult. Normally ক্রিস্টালোগ্রাফিতে যারা একদম অ্যাডভান্স রিসার্চ করে তারা সিমেট্রি নিয়ে অনেক পড়াশোনা করে, আদারওয়াইজ মোটামুটি বুঝলেই হবে। বুঝতেছো কিভাবে P6mm হলো এখানে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আবার এখানে চলে আসি আমরা। এটা হচ্ছে এখন দেখো, এই যেগুলো 6 ফোল্ড হেক্সাগোনাল ড্র করা হয়েছে, বোঝা যাচ্ছে না? মাঝখানে দুইটা 3 ফোল্ড, এই জায়গাগুলোতে 2 ফোল্ড, আর ভিতরে অনেকগুলো গ্লাইড আছে, অনেকগুলো গ্লাইড আছে। এত ডিটেল এখন বোঝার দরকার নাই। হ্যাঁ, আচ্ছা তাহলে বলো তো 2D তে কি শিখলাম? মোট ক্রিস্টাল স্ট্রাকচার কয়টা? চারটা, স্যার ক্রিস্টাল চারটা। চারটা। ব্রাভিস ল্যাটিস কয়টা? পাঁচটা। পাঁচটা স্যার। 4 দুগুণে 8টা কেন হয় নাই? সিমেট্রি স্যার ওই যে স্যার শুধুমাত্র ওই যে রেক্ট্যাঙ্গুলারই স্যার বডি হ্যাঁ, সেন্টার হয়, মানে হতে পারতো 4 স্কয়ার দুগুণে গুলো 8টা, হতে পারতো 4 দুগুণে 8টা, কিন্তু আমরা 5টা পেয়েছি। কেন? কারণ আমরা বলি যে সে এক্সট্রা, বাকিরা এক্সট্রা কোনো সিমেট্রি তৈরি করতে পারে নাই, অথবা এক্সিস্টিং সিমেট্রিকে ডিস্ট্রয় করতো, রাইট? আচ্ছা, 5টা। এরপর আমরা কতগুলো অপারেটর পেয়েছি সিমেট্রির, নাম কি? ট্রান্সলেশন, রোটেশন, মিরর, গ্লাইড। জি স্যার। গ্লাইডকে যদি বাদ দেই, আমরা দেখতে পেয়েছি একই পয়েন্টে রোটেশন মিরর কাজ করতে পারে, তখন এটাকে আমরা একটা পয়েন্ট গ্রুপ বলি। একটা রোটেশন, একটা পয়েন্ট গ্রুপ, একটা রোটেশন মিরর আর একটা পয়েন্ট গ্রুপ, এরকম পয়েন্ট গ্রুপ কয়টা হয়? 10টা। তার সাথে যদি গ্লাইড এড করি, ইন টোটাল কয়টা পয়েন্ট গ্রুপ, প্লেন গ্রুপ পাওয়া যায়? 17টা। এটা হচ্ছে আমাদের 2 ডাইমেনশন আমরা বলি। 3 ডাইমেনশনে আমাদের ক্রিস্টাল স্ট্রাকচার কয়টা? 7টা। ব্রাভিস ল্যাটিস হওয়ার কথা কয়টা ছিল? 428টা। জি স্যার। কিন্তু আমরা পেয়েছি কয়টা? 14টা। 14টা পেয়েছি, কারণ বাকিরা হয় কিছু এক্সিস্টিং ইয়েকে ডিস্ট্রয় করতে, অথবা এক্সট্রা কোনো সিমেট্রি তৈরি করতে পারেনি, অথবা একটা ইকুইভ্যালেন্ট হয়ে যায়, রাইট? আচ্ছা, এই 28টার মধ্যে 3 ডাইমেনশনে তো পয়েন্ট গ্রুপ আছে, আছে না? 2 ডাইমেনশনে কয়টা পয়েন্ট গ্রুপ পেয়েছি আমরা টোটাল? 10টা। তার সাথে গ্লাইড এড করার পর প্লেন গ্রুপ পেয়েছি কয়টা? 17টা। 3 ডাইমেনশনে পয়েন্ট গ্রুপ আছে কয়টা? 32। কয়টা পয়েন্ট গ্রুপ? 32। 2D তে কয়টা পেয়েছি পয়েন্ট গ্রুপ? 10টা। 3D তে কয়টা? 32। এখন এই 17টা ব্রাভিস ল্যাটিসের সাথে আগে 5টার সাথে কয়টা হয়েছিল? আগে তোমার, আমি এখানে আছে মনে একটা স্ক্রিন দেখি তোমাদের জন্য। আগে আমরা 5টার সাথে 10টা পয়েন্ট গ্রুপ আর গ্লাইড দিয়ে 17টা পেতাম, আর 3D তে 14টা ব্রাভিস ল্যাটিসের সাথে 32টা পয়েন্ট গ্রুপ এবং তার সাথে স্ক্রু গ্লাইড অ্যাড করলে 230টা স্পেস গ্রুপ পাওয়া যায়। ইন টোটাল দ্যাটস অল ইন 3 ডাইমেনশন। ক্লিয়ার? ইকুইভ্যালেন্সটা বুঝতেছো তো? আর কিছু না। 2D তে এই 14 জায়গায় কত ছিল? 5। জি স্যার। আর 32 এর জায়গায় কত ছিল? 10। আর পয়েন্ট গ্রুপের মধ্যে কি ছিল? এখানে ট্রান্সলেশন, এখানে ছিল 7। 2D তে এখানে কত ছিল? 4। জি স্যার। আচ্ছা, আর 2D তে পয়েন্ট গ্রুপে তৈরি করেছিল কে কে? রোটেশন এবং রিফ্লেকশন। জি স্যার। আর 3D তে একটা নতুন এলিমেন্ট অ্যাড হয়েছে, কে? ইনভার্সন। আচ্ছা, 2D তে এই 5টার সাথে 10টা, তার সাথে গ্লাইড অ্যাড হয়ে তৈরি করতে কয়টা? 17টা। আর এখন 14টার সাথে 32টা, তার সাথে গ্লাইড এডিশনাল আরেকটা এসেছে স্ক্রু, সব মিলে হয়েছে কয়টা? 230টা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কিছু ডিফারেন্স পাচ্ছি। 2D 3D তে এমনিতেই পাচ্ছে, তার সাথে 3D তে একটা এলিমেন্ট অ্যাড হয়েছে ইনভার্সন, 3D তে আরো এলিমেন্ট অ্যাড হয়েছে স্ক্রু, তারপরে 230। আমি 3D বোঝানোর আগে তোমাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দেই। হোয়াট ইজ দিস 230? ইন্টারন্যাশনাল ক্রিস্টালোগ্রাফি সার্চ দিলে তোমরা পাবা
যেমন আমি জিঙ্ক অক্সাইডের কথা বলি, জিঙ্ক অক্সাইডের স্পেস গ্রুপ নাম্বার হচ্ছে 186। কত নাম্বার? 186। কিছু কিছু বইয়ের মধ্যে 230টা পেজের ডিটেইল ডেসক্রিপশন দেওয়া আছে উইথ স্কেচ। এই যে জিঙ্ক অক্সাইড 186, জিঙ্ক অক্সাইডের স্ট্রাকচারের এক্সপ্লেনেশন দেখো, দেখছো? এটা হচ্ছে P63MC। আমরা যখন জিঙ্ক অক্সাইড তৈরি করি আমরা XRD, SEM, XRD, TEM, ডিফ্লেকশন সবকিছু করে ফাইন্ড আউট করতে পারি ও আসলে P63MC এই স্ট্রাকচারটা আসতে পারছে কিনা। বোঝা গেছে? এখন এটা যদি তোমরা স্টাডি করতে চাও, ইট ইজ কোয়াইট লং। হ্যাঁ, আমি নিজেও ম্যাক্সিমাম পারি না, অল্প কিছু স্ট্রাকচার আমি নিজে শিখেছি যেগুলো আমাদের বোঝানোর জন্য কাজে লাগে। সো P63MC is the space group for zinc oxide material. পৃথিবীতে যত ম্যাটেরিয়াল আছে তারা আরো অনেকে P63MC তে আসতে পারে, কারণ ইন টোটাল কয়টা ম্যাটেরিয়াল, কয়টা স্পেস গ্রুপ আছে আমার? 206টা। এখন তুমি নিশ্চয়ই মিররের রোটেশনের ডিফারেন্স বুঝো না? বুঝো? জি স্যার। তুমি কি P2mm আর P6mm এর ডিফারেন্স বুঝো? P2mm আর P6mm এর ডিফারেন্স বুঝো? জি স্যার। যদি তা বোঝো, এটাও অনেকটা তাই। 185 এবং 186 এর মধ্যে আরো বড় স্কেলে ডিফারেন্স আছে। মিরর আর রোটেশন বোঝা খুব সোজা, P2mm আর P3mm ডিফারেন্স বোঝা আরেকটু কঠিন, 185 এবং 186 ডিফারেন্স বোঝা আরো কঠিন। তো এটা দেখালাম শুধু বোঝানোর জন্য যে এই জিনিসগুলো খালি থিওরিটিক্যাল না। আমার জিঙ্ক অক্সাইড কি বুঝতে হলে P60MC বুঝতে হবে। আমি যখন P60MC তে ডোপিং করি আমাকে এনশিওর করতে হয় যে ডোপিং করার পর ম্যাটেরিয়ালটাও P60MC আছে। যদি সামহাও P60MC থেকে সরে গিয়ে সে অন্য স্ট্রাকচারে চলে যায়, তখন কিন্তু সে আর জিঙ্ক অক্সাইড স্ট্রাকচারের ক্যারেক্টারিস্টিক্স শো করবে না। আমরা এক্সআরডি করি, আমরা রেড ফিল্ড অ্যানালাইসিস করি, আমরা ল্যাটিস প্যারামিটারগুলোকে রিফাইন করি, আমরা এ বি সি আলফা বিটা গামা অল প্যারামিটারকে মেজার করার পর আমরা আইডেন্টিফাই করি আসলে কি তারা সেম সিমেট্রি দিচ্ছে কিনা। সো তোমার কি মনে হচ্ছে যে তোমরা মোটামুটি সিমেট্রি এবং ক্রিস্টালের রিয়েল এক্সিস্টেন্স সম্পর্কে কিছু রিলেশন বুঝতে পারতেছো? ঠিক আছে, যাতে তোমাদের কাছে খালি মনে না হয় মিরর একটা কাগজের ছবি। মিররটা কোথায়? মিররটা জিঙ্ক অক্সাইডে আছে। ঠিক আছে, মিররটা জিঙ্ক অক্সাইডে আছে। আচ্ছা, এইটুকু যাওয়ার পরে আমি তোমাদের বেশি দূর নিব না, যেহেতু আমি 230 পর্যন্ত অলরেডি দেখাই দিছি। এখন শুধু 3D তে এই জিনিসটা কি, ইনভার্সনটা কি, স্ক্রুটা কি, এটা একটু বুঝাই দেই। তারপরে তোমরা এরপর তোমাদের ইচ্ছা মতো বইতে যতটুকু ইচ্ছা ততটুকু তোমরা পড়লা। এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? এই রোটেশন, রিফ্লেকশন, সিমেট্রি এগুলো নিয়ে ফিউচারে যে কোনো সময় কোশ্চেন থাকলে আমার কাছে আসতে পারো, কোনো সমস্যা নাই, যদি তোমাদের বোঝার কাজে লাগে। আমি এখন 3D তে যাব। 3D তে আমরা একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে ইনভার্সন। ইনভার্সনটাকে কি আমি আনছি? এটা একটা সেন্টার অফ সিমেট্রি, সেন্টার অফ ইনভার্সন। দেখো তো বোঝো কিনা, ছবিটা দেখে কিছু খেয়াল করো। এই সেন্টারটাকে নাও, ঠিক আছে? এই পয়েন্টটাকে যদি সেন্টারের সাথে অ্যাড করো তাহলে যে এই পয়েন্টটা পাওয়া যায়, এটা বুঝতে পারো? বোঝা যায়? এই পয়েন্টটা ট্রায়াঙ্গেলের লেফট পয়েন্টটাকে সেন্টারের সাথে অ্যাড করলে রাইট পয়েন্টটা পাওয়া যায়, আবার এই পয়েন্টকে সেন্টারের সাথে অ্যাড করলে এই পয়েন্ট পাওয়া যায়, এই পয়েন্টকে সেন্টারের সাথে এই পয়েন্ট পাওয়া যায়। তার মানে 3 ডাইমেনশনে এই জিনিসটাকে তুমি অলমোস্ট ইনভার্ট করে ফেলেছো উইথ রেসপেক্ট টু সেন্টার। এটাকে বলা হয় সেন্টার অফ সিমেট্রি। তোমরা হয়তো নাম শুনে থাকছো, আমি জানি না এখনো, ফেরো ইলেকট্রিক, পিজো ইলেকট্রিক, পাইরো ইলেকট্রিক, নাম শুনছো এগুলা? পিজো ইলেকট্রিক শুনেছি। নাম শুনছি আচ্ছা, স্যার। পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল, স্ট্রেস অ্যাপ্লাই করলে ইলেকট্রিসিটি দিবে, ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করলে তোমার স্ট্রেস দিবে বা ডাইমেনশন চেঞ্জ হবে, তাই না? বেরিয়াম টাইটেনেট একটা পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল, এটা কোথায় ইউজ হয়? একটা অ্যাকচুয়েটর, সেন্সরের মধ্যে, তাই না? ঠিক আছে, এখন বেরিয়াম টাইটেনেট যে একটা পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল, কিভাবে বোঝা যায়? আমরা দেখি ক্রিস্টালোগ্রাফির মধ্যে কতগুলো প্লেন গ্রুপের মধ্যে সেন্টার অফ সিমেট্রি আছে, কতগুলোর মধ্যে সেন্টার অফ সিমেট্রি নাই। থিওরিটিক্যালি বলা হয় যে ম্যাটেরিয়ালগুলো সেন্টার অফ সিমেট্রি আছে অথবা যে স্ট্রাকচারগুলো সেন্টার অফ সিমেট্রি নাই, যে ম্যাটেরিয়ালে ইনসিমেট্রি আছে ওই সিমেট্রি নাই, সে পিজো ইলেকট্রিক শো করবে, এ ফেরো ইলেকট্রিক শো করবে, ও পাইরো ইলেকট্রিক শো করবে। বুঝতে পারছো? তার মানে আমরা ক্রিস্টালোগ্রাফি দিয়ে এক্সপ্লেইন করি
যে একটা ম্যাটেরিয়ালের মধ্যে যদি সেন্টার অফ সিমেট্রি থাকে, একটা ম্যাটেরিয়ালের যদি তিনটা গ্লাইড থাকে, একটা ম্যাটেরিয়াল যদি ওই সিমেট্রি থাকে, তাহলে এই ম্যাটেরিয়ালের মধ্যে তুমি অ্যান্টি ফেরোম্যাগনেটিজম পেতে পারো, অথবা এই ম্যাটেরিয়ালের মধ্যে তুমি ফেরি ম্যাগনেটিজম পেতে পারো, অথবা এই ম্যাটেরিয়ালের মধ্যে তুমি ফেরোম্যাগনেটিজম পেতে পারো। আদারওয়াইজ এই ম্যাটেরিয়ালটা প্যারা অথবা ডায়াম্যাগনেটিক হবে। তার মানে এই যে ম্যাটেরিয়ালের প্রপার্টিজ গুলো, এগুলো কিন্তু ডিপেন্ড করছে তার সেন্টার অফ সিমেট্রি আছে কিনা, তার সিমেট্রি গুলো কি ধরনের, সে কোন ধরনের স্পেস গ্রুপে ইনভলভ, তার উপর ডিপেন্ড করছে। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? তো এটা হচ্ছে তোমাদের সেন্টার অফ সিমেট্রি। আচ্ছা, সেন্টার অফ সিমেট্রিটা বুঝে গেলে তোমরা, এটাকে ইনভার্সন বলে। এখন আরেকটা জিনিস আছে, খালি আমি এগুলো দিব, এগুলো আমি তোমাদেরকে এমনি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এগুলো আমি পড়াচ্ছি না, এই লাস্টের এগুলো হচ্ছে তোমরা যদি কেউ একটু হালকা ইন্টারেস্ট পাও নিজেরা বোঝার জন্য, 17 প্লেন গ্রুপ, ইটস নট নেসেসারিলি তোমাদের স্টাডি করার কোনো প্রয়োজন নাই। আমি এর আগে 1 বছর পড়াইছি, ছেলেপেলে ধরতে পারে না, সো দরকার নাই। আমি আর 3টা জিনিস শুধু তোমাদেরকে পড়ায় শেষ করে দিব। একটা হচ্ছে স্ক্রু। হোয়াট ইজ স্ক্রু? স্ক্রু তোমরা সবাই বোঝো, তাই না? ঘুরে ঘুরে ওঠে। এই ছবিটাকে দেখো তো, স্ক্রু বোঝো কিনা? এই যে এই পয়েন্টটা রোটেট করে এখানে আসলো, আবার রোটেট করে এখানে আসলো, তারপর রোটেট করে এরকম হেলিক্যাল তোমরা ইয়ে দিয়ে উঠেছো না, সিঁড়ি দিয়ে? সিঁড়ি দেখছো এরকম? জি স্যার। এটাকে স্ক্রু বলে। দেখো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কিন্তু সেম। সে কি করলো? 120 ডিগ্রি রোটেট করতে করতে এই হাইটে উঠলো, 120 ডিগ্রি রোটেট করতে করতে এই হাইটে উঠলো, 120 ডিগ্রি রোটেট করতে করতে এই হাইটে উঠলো। আচ্ছা, তোমরা কি জিঙ্ক ব্লেন্ডের স্ট্রাকচার বোঝো? না স্যার। স্যার জিঙ্ক ব্লেন্ডের স্যার। ডায়মন্ডের স্ট্রাকচার? স্যার ডায়মন্ডের স্ট্রাকচার স্যার অনেক আগে পড়ছিলাম স্যার, মনে নাই ক্লাস 9 10। ডায়মন্ডের স্ট্রাকচার তোমরা 9 10 এ পড়ছো? আমি দেখাচ্ছি, একটু দেখো। মনে করো এটা হচ্ছে একটা কিউব। কিউবের ভেতরে কয়টা ইয়ে আছে বলতো? 1/4 1/4 1/4, এটার কয়টা ইকুইভ্যালেন্ট জায়গা আছে? 8টা? জি স্যার। 8টা জায়গা আছে না ভেতরে? এরকম ভেতরে 8টা জায়গা আছে না? 1/4 1/4 1/4 এর ইকুইভ্যালেন্ট? জি স্যার। এটা কি টেট্রাহেড্রাল সাইড? জি স্যার, টেট্রাহেড্রাল স্যার। তুমি যদি এখানে কার্বন বসাও এবং অল্টারনেট উপরের এই দুইটায় এবং নিচের এই দুইটাতে বসাও, তাহলে সেটা হবে একটা ডায়মন্ড স্ট্রাকচার। ঠিক আছে? যদি সবগুলো কর্নারে বসাও এবং অল্টারনেট টেট্রাহেড্রাল অল্টারনেটে বসাও, তাহলে কি হবে? একটা ডায়মন্ড স্ট্রাকচার। বোঝা যাচ্ছে? আচ্ছা, একটা জিনিস দেখো, এই অ্যাটমটা, আচ্ছা এটা আছে এই কর্নার বরাবর, এটা আছে এই কর্নার বরাবর। তুমি যদি সেন্টারের সাপেক্ষে চিন্তা করো, তাহলে দেখো ওরা কিন্তু স্ক্রুর মতো ঘুরে ঘুরে উঠতেছে। এই যে ও 90 ডিগ্রি রোটেট করে কতটুকু ডিস্টেন্স উঠলে উপরটাকে পাচ্ছে বলো তো? সবাই বুঝতেছো? এই অ্যাটমটাকে আমি 90 ডিগ্রি রোটেট করার কতক্ষণ পরে এই অ্যাটমটা পাবো বলো তো? হাফওয়ে। সবাই বুঝতেছো? একদম কিউবের ফেস বরাবর যদি একটা অ্যাক্সিস চিন্তা করি, তাহলে এই অ্যাটমটা 90 ডিগ্রি রোটেট করে উঠলে ওকে পায়, আবার 90 ডিগ্রি রোটেট করে উঠলে উপরের ইউনিট সেলের এই অ্যাটমটাকে পাবে। তাহলে সে রোটেট করে কত ডিগ্রি করে বলো তো? 90 ডিগ্রি। অ্যানসার দাও, কত ডিগ্রি রোটেট করতেছে? সরি, ভুল বলছি আমি, 180 ডিগ্রি। আমি ভুল বলছি, 180 ডিগ্রি রোটেট করছে, রাইট? জি স্যার। তাহলে কি টু ফোল্ড? আর জাম্প করেছে কতটুকু? টু ফোল্ড। জাম্প করছে কতটুকু বলো তো? a/2। a/2 হলে এটাকে আমরা a1 বলি, 2c1। তার মানে 2c1 হচ্ছে একটা স্ক্রু। এর মানে সে টু ফোল্ড রোটেশন দিচ্ছে, আর প্রত্যেকবার জাম্প করে সে a/2 1 তো 2c1 1c1 2c1 c2 হবে না। c1 1/3, 2 মানে 2/3। ঠিক আছে? তাহলে এই দেখো 1/2 মানে কি জানো? এই ফ্র্যাকশনটাকে 1টাকে ফ্র্যাকশনের উপরে নাও আর 2টাকে ফ্র্যাকশনের নিচে আনো। সে কি হাফ ডিস্টেন্স করে জাম্প করতেছে না উপরে?
জি স্যার। এটাকে 2C1 বলে। আমি যদি বলতাম 3C1 3C2 এর মানে কি বলতো? সে রোটেট করছে কত ডিগ্রি পর পর? 120 ডিগ্রি। আর জাম্প করছে কতটুকু করে? 2/3। উপরে 2 নিচে 3। ঠিক আছে, আরেকটা মজার एग्जांपल দেই তাহলে বুঝবা। মনে করো 3C1, তাহলে রোটেট করছে কত ডিগ্রি করে? 3 ডিগ্রি, সরি 120 ডিগ্রি। এটা মনে করো নিচের ইউনিট সেল। নিচের ইউনিট সেলে 120 ডিগ্রি পর পর সে কতটুকু জাম্প করে? 1/3। জি স্যার। এই জিনিসটা বোঝো নাকি দেখো তো, একটু মনোযোগ দিয়ে শোনো। তার মানে যে এই জায়গায় আছে 120 ডিগ্রি রোটেট করার পর সে কি 120 ডিগ্রি রোটেট করার পর এই হাইটে উঠে যাবে না? আবার 120 ডিগ্রি রোটেট করার পর কি সে এই হাইটে উঠে যাবে না? তারপরে আবার 120 ডিগ্রি হাইট করার পর কি সে আগের জায়গায় চলে আসবে? এটা বোঝো নাকি বুঝতেছো না? আচ্ছা, আর একটু সহজ করে তাহলে বোঝানোর চেষ্টা করি। ট্রায়াঙ্গেল দিয়ে বোঝাই, ট্রায়াঙ্গেল দিয়ে বোঝালে মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। আর স্কেচটা বেশি ভালো হচ্ছে না তো, এই জন্য এটা কি বুঝতেছো সবাই? দেখো, মনে করো এই অ্যাটমটা, এটার হাইট মনে করো 3 ইঞ্চি। 120 ডিগ্রি রোটেট করে এখানে আসলো। কত ডিগ্রি রোটেট করছে? 120। কত ডিগ্রি রোটেট করলো এখানে? 120। জাম্প করছে কি 1/3? 3C1। জাম্প করছে 1/3। তাহলে এর পরের বার যখন জাম্প করবে 120 ডিগ্রি সে কোথায় যাবে? এই জায়গাটায়। আবার 120 ডিগ্রি রোটেট করলে কি এই জায়গাটায় চলে আসবে? জি স্যার। তাহলে 3C1 মানে কি? 3-fold রোটেশন, প্রতিবারে 1/3 জাম্প করে, রাইট? ঠিক আছে। 3 স্যার। 3C1 = 3 স্যার। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে টোটাল ইউনিট সেলটা আবার ফিরে পেতে আমার কয়টা ইউনিট সেল লাগে বলো তো? টোটাল স্ট্রাকচারটা পেতে একটা ইউনিট সেল লাগে না? একটা ইউনিট সেলের মধ্যে পুরো রিপিটেড জায়গায় চলে আসলো না? এটার মাঝেটা বোঝো। জি স্যার, একটা ইউনিট এই 3 মানে হচ্ছে 3-fold, 1 মানে হচ্ছে 1/3 জাম্প। আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, 1 মানে হচ্ছে একটা ইউনিট সেলের মধ্যেই ফুল রিপিটেশন হয়। এই অ্যাটমটা এখানে চলে আসছে। ক্লিয়ার? তাহলে আমি যদি বলি 3C2, এটার মানে কি হবে? 3-fold রোটেশন। জাম্প করতেছে কতটুকু করে? জাম্প করতেছে কতটুকু করে? 2/3। এবং রিপিট হওয়ার জন্য কয়টা ইউনিট সেল লাগবে? 2টা ইউনিট সেল। 2টা। এটাকে একটু বুঝাই দেই, তাহলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই ছবিটা বোঝো, আমার ধারণা তাহলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে যদি বুঝাইতে পারি। ঠিক আছে, আমি 2টা ইউনিট সেল ড্র করতেছি। আচ্ছা, তাহলে প্রথম অ্যাটমটা কোথায়? নিচে এখানে, তাই না? 120 ডিগ্রি রোটেট করার পর ও কোন জায়গায় আসবে? এই জায়গায় আসবে। জি স্যার, 2/3 তো এর জন্য। আচ্ছা, এটাকে বোঝার সুবিধা, এই জিনিসটা আসলে রিয়েলিটিতে কি এটা বোঝানোর জন্য কিন্তু আমি তোমাদেরকে মাত্র, যাতে খালি থিওরিটিক্যাল মনে না হয়, আমি তোমাদের ডায়মন্ডের স্ট্রাকচারটা কিন্তু এই জন্যই দেখাইছি মাত্র, যে এটা কিন্তু রিয়েল ঘটনা। ডায়মন্ডে এখানে একটা অ্যাটম থাকে, এখানে একটা অ্যাটম থাকে, এখানে একটা অ্যাটম থাকে, এখানে একটা অ্যাটম থাকে। ফলে এটার সাপেক্ষে চিন্তা করলে ও কিন্তু ঘুরে ঘুরে উপরে উঠে যায়, তাই না? সব ক্রিস্টালের মধ্যে এরকম আছে। আচ্ছা, এটাকে যদি 120 ডিগ্রি ঘুরাই তাহলে কি এই লাইনের উপর আসবে? কিন্তু তার পজিশন কোথায় হবে? এখন এই জায়গাটায়। জি স্যার, ওই জায়গাটাতেই হবে স্যার। হ্যাঁ, তারপরে যদি আরেকবার রোটেট করে, আরো 120 ডিগ্রি রোটেট করে উঠে, তাহলে সে আবার কোথায় আসবে? এই জায়গাটায়, তাই না? কোনো কি ভুল হয়েছে? হয় নাই? 1 2 একটা ভুল করছি আমি, কি ভুল করছি বলতে পারবো? আমি এটাকে স্কিপ করে গেছি, প্রথম ছবিটাই ভুল করছি, এই জন্য প্রথমটা ভুল করছি। তোমরা বলো নাই, এই যে এখানে আসবে, রাইট? জি স্যার, প্রথমটা মাঝ বরাবর, মাঝেরটা। তারপরে স্যার
আচ্ছা আরেকটা হচ্ছে এই জায়গাটায় আসবে, এই জায়গাটায় আসবে, রাইট? জি স্যার। আর তারপরটা কোথায় আসবে? এই জায়গাটায়। তার মানে 3C2 মানে কি? 3/4 জাম্প করছে 2/3 করে, এবং দুইটা ইউনিট সেল পরে ফুল রিপিটেশন পাবো। ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার এই জায়গাটায় তাকায় দেখো, 1/4 রোটেশন, 2/4 রোটেশন, স্ক্রুতে 2 সম্ভব, 2/1 সম্ভব, 3 এর ক্ষেত্রে 3 সম্ভব, 3/1 সম্ভব, 3/2 সম্ভব, 4/4 এর ক্ষেত্রে 4, 4/1, 4/2, 4/3 সম্ভব, 5 নাই, 6 এর ক্ষেত্রে 6, 6/1, 6/2, 6/3, 6/4, 6/5 সম্ভব। 6/4 রোটেশন, পার রোটেশনের সময় সে 5/6 জাম্প করতে পারে। সেক্ষেত্রে কয়টা ইউনিট সেল লাগবে ফুল রিপিটেশন হতে? 5টা। 5টা স্যার। এখন সবগুলো তোমাদেরকে অবশ্যই বোঝানো সম্ভব না, আমি একটা ক্লিয়ার আইডিয়া দিলাম মোরলেস। এখন তোমরা বুঝতে পারছো এগুলাকে আসলে কিভাবে ইয়ে করা হয়, ঠিক আছে? এটা হচ্ছে স্ক্রু। আচ্ছা আরেকটা আছে, এটা আসলে পড়াবো না, এটা আর দরকার নাই, তোমাদের জন্য ওভারলোডেড হয়ে যাবা। জাস্ট ফ্যামিলির নামটা দেখায় দেই। সেটা হচ্ছে দুইটা জিনিস আছে খুব ইম্পর্টেন্ট, একটাকে বলা হয় রোটো রিফ্লেকশন, একটাকে বলা হয় রোটো ইনভার্সন। ঠিক আছে? এটা হচ্ছে আর দুটো সিমেট্রি 3 ডাইমেনশনে হয়, রোটেশন এবং রিফ্লেকশন, রোটেশন এবং ইনভার্সনকে মিলিয়ে নিলে। হ্যাঁ, আমি একটু বলার চেষ্টা করি যদি তোমরা বুঝতে পারো। মনে করো এটা একটা প্লেন, এটা একটা হরাইজন্টাল, তোমরা যে টেবিলে বসে আছো টেবিলের একটা প্লেন চিন্তা করো এটাকে, ঠিক আছে? প্লেনের উপরে কোন একটা জিনিস রাখো, খেয়াল করো সলিড মানে হচ্ছে প্লেনের উপরে আছে। মনে করো প্লেনের উপরে একটা ম্যাগনেট আছে, নিচে একটা ম্যাগনেট আছে, ঠিক আছে? আচ্ছা ম্যাগনেট বলার দরকার নেই, ওটা একটা সমস্যা আছে। এখানে উপরে কিছু একটা রাখলাম, এটাকে যদি আমি 180 ডিগ্রি রোটেট করি, সরি 360 ডিগ্রি রোটেট করে প্লেটের এই টেবিলের সাপেক্ষে মিরর করি, এর পজিশন কোথায় হবে বলো তো দেখি, অ্যান্সার দাও তো। তোমাদের আর ম্যাক্সিমাম 5 মিনিট শেষ হয়ে যাবে। বলো, এই জিনিসটাকে আমি যদি 360 ডিগ্রি ঘুরাই আনার পর টেবিলের সাপেক্ষে মিরর করি, তাহলে সে কোথায় থাকবে? টেবিলের উপরে না টেবিলের নিচে? নিচে। টেবিলের ঠিক নিচে। এখানে সলিডটা যদি টেবিলের 6 ইঞ্চি উপরে থাকে, হলোটা হচ্ছে টেবিলের 6 ইঞ্চি নিচে আছে, তাহলে কি এটাকে আমি বলতে পারি 1/4 রোটো রিফ্লেকশন? জি স্যার। 1/4 রোটো রিফ্লেকশন, তার মানে 1 বার রোটেট করেছে এবং এরপর রিফ্লেক্ট করছে, রাইট? জি স্যার। আচ্ছা, এবার আমি রোটো ইনভার্সন বলি, রোটো ইনভার্সন, রোটো ইনভার্সন, রোটো ইনভার্সন। আচ্ছা, এই ছবিটাকে আবার চিন্তা করো, এই সলিডটাকে, এই সলিডটা এখানে আছে, 2/4 মানে কত ডিগ্রি পর পর রোটেট করবে? 180। আমি যদি 180 ডিগ্রি রোটেট করে ইনভার্সন করি, তাহলে ইনভার্সনটা কোন জায়গায় যাবে বলো তো? খেয়াল করো, এই সলিড টেবিলের উপর দিয়ে ঘুরতেছি, টেবিলের উপর দিয়ে ঘুরে টেবিলের উপর এখানে আসলাম। এখন যদি ইনভার্সন করি, মানে টেবিলের 6 ইঞ্চি উপরের পয়েন্টটাকে টেবিলের সেন্টারের সাথে অ্যাড করে বর্ধিত করি, তাহলে কি নিচের ফলো লাইনটা, ফলো জায়গাটা খুঁজে পাবো আমি? জি স্যার। টেবিলের উপর দিয়ে 180 রোটেট করে আমি যদি ইনভার্সন করি, তাহলে টেবিলের উপরে এই পাশে 6 ইঞ্চি উপরে যে কথা, এই সেন্টারকে অ্যাড করলে এই সলিডের বরাবর টেবিলের নিচে জায়গাটা পাবো। তাহলে আমি ওই হলো জায়গাটাকে খুঁজে পাবো না? জি স্যার। হলো সার্কেল। এবার হলো সার্কেলটা কোথায়, টেবিলের উপরে না নিচে? নিচে স্যার। এবার নিচে বরাবর যদি 180 ডিগ্রি রোটেট করে আবার ইনভার্ট করি, তাহলে কি উপরের সলিডটাকে খুঁজে পাবো? জি স্যার। তাহলে কি আমরা বলতে পারি যে যেটাকে আমরা 1/4 রোটো রিফ্লেকশন বলি, সেটাকে আসলে 2/4 রোটো ইনভার্সন বলা যায়? মানে 1/4 রোটেট করে রিফ্লেক্ট করলে যা হয়, 2/4 রোটেট করে ইনভার্ট করলে তাই হয়। এই জন্য এটাকে আমরা 1/4 রোটো ইনভার্সন এবং এটাকে আমরা 2/4 রোটো 1/4 রোটো রিফ্লেকশন এবং 2/4 রোটো ইনভার্সন বলি, এবং আমরা বলি এই দুটো হচ্ছে ইকুইভ্যালেন্ট। ঠিক সেম ভাবে আর একটা শুধু বলি, সেটা হচ্ছে 2/4 রোটো রিফ্লেকশন। দেখো এটা কি রোটো রিফ্লেকশন কিনা? সলিড আছে উপরে, 180 ডিগ্রি করে যদি রিফ্লেক্ট করি, তাহলে কি নিচে চলে যাবে না? জি স্যার। এবার নিচেরটাকে যদি নিচে টেবিলের নিচে দিয়ে 180 ঘুরে এনে আবার রিফ্লেক্ট করি, তাহলে কি উপরেরটা খুঁজে পাবো না? জি স্যার। শেষ হয়ে গেল। এটা হচ্ছে রোটো রিফ্লেকশন। এই 2/4 রোটো রিফ্লেকশন যেটা, এটা হচ্ছে, খেয়াল করো, রোটো রিফ্লেকশন 1 হচ্ছে ইনভার্সনের 2 এর সমান, আবার রোটো রিফ্লেকশন 2 হচ্ছে ইনভার্সন 1 এর সমান। কিভাবে দেখো, এটা যে এখানে আছে, দেখো একই ছবি,
সলিড, সলিডটাকে আমি 180 ডিগ্রি, 180 না 1 ফোল্ড বলছে, 360 ডিগ্রি ঘুরালে কি সেটা নিজের জায়গায় আসে? ইনভার্ট করলে কি আমি নিচের হলোটা পাবো? একশো আশি ডিগ্রি 360 ডিগ্রি মানে 1 ফোল্ড রোটেট করলে নিজের জায়গায় আসে। যদি আমি ইনভার্ট করি নিচেরটাকে পাবো, আবার নিচেরটাকে টেবিলের নিচে 360 ডিগ্রি ঘুরিয়ে এনে আমি যদি আবার ইনভার্ট করি তাহলে উপরেরটা পাবো। কারণ 1 ফোল্ড রোটার ইনভার্সন ইজ ইকুয়াল টু 2 ফোল্ড রোটার রিফ্লেকশন। আমি আর করবো না, ডিটেলে যাবো না, এগুলো আসলে তোমাদেরকে জাস্ট আইডিয়া দিলাম, বিকজ দিস আর অল তুমি যদি সিমেট্রি বই না আলোচনা করো বা কোনো জায়গায় পড়াশোনা করতে এগুলোই পাবা। এখন তোমাদের ডিটেল করতে হলে তোমরা ভেতরে যাবা, এখানে 4টা হয়, 1 ফোল্ড, 2 ফোল্ড, 3 ফোল্ড, 4 ফোল্ড, 6 ফোল্ড, 5টা হয়। এর মধ্যে একটার 1 একটার 2 এর সমান, একটা 2 একটার 1 এর সমান, দুইটারই 4 ফোল্ড সেম থিং। আর 3 ফোল্ড রোটার রিফ্লেকশন হচ্ছে 6 ফোল্ড ইনভার্সনের সমান, 6 ফোল্ড রোটার ইনভার্সন 3 ফোল্ডের সমান। দ্যাটস অল অ্যাবাউট সিমেট্রি ফর ইংলিশ। কারো কোনো কোশ্চেন আছে? এনিথিং? আপনি এইখানে মানে যেগুলো স্যার দেখাইছে সেগুলো তো আমাদেরকে স্যার এক্সামের জন্য করতে হবে, যেগুলো স্যার আপনি এই যে বুঝাইছেন যেগুলো এগুলো সবগুলো তো স্যার বই থেকে আমাদের করতে হবে নাকি? হ্যাঁ, বইতে যতটুকু আছে, স্লাইডে যতটুকু আছে, যেগুলো স্লাইডের পরে বোঝা যায় না খুব বেশি দরকার নাই। বিশেষ করে 3D এর ক্ষেত্রে স্পেস গ্রুপ, প্লেন গ্রুপ ওগুলো খুব একটা দরকার নাই, ওগুলো নাম্বার জানলেই হবে। কারো ইন্টারেস্ট থেকে পড়বা। এগুলো থেকে থিওরিটিক্যাল কি টাইপ কোশ্চেন দেয়? তোমাদের এক্সাম কি হবে তারই তো ঠিক নাই, বুঝছো না? এক্সাম নিয়ে আসলে চিন্তা করি না। এক্সাম যদি রিটেন হয়ও তোমাদের অনলাইনে, সেখানে কারোই কোনো প্রবলেম হবে না, যা পড়ছো সব পাবা, সিলেবাসের মধ্যেই সব পাবা। ঠিক আছে, এখন যেটা হয় যে আমি যেটা বোঝার চেষ্টা করি, এক্সাম নিলে তুমি এই জিনিসটা বুঝছো কিনা। ফর এক্সাম্পল আমি যদি বলি একটা 2 ফোল্ড রোটার রিফ্লেকশনের ছবি আঁকো, এটা হচ্ছে ছবি। এখন অনেকে মুখস্থ করে ড্র করতে পারো, এটা পসিবল, কিন্তু বাকিটা হচ্ছে এমনি বলা মুশকিল। এটা একটা। আরেকটা হলো, এটা তোমাদের কাছে আমি জিজ্ঞেস করি, যদি তোমরা ইন্টারেস্টেড হও, ইটস ডিফিকাল্ট ফর মি স্টিল, সেটা হচ্ছে ঈদের পরে একটা সপ্তাহ খোলা আছে, রাইট? আমার ক্লাস এখানেই শেষ 2-1-2-1-2 এর জন্য। 2-1-2 এর জন্য আমি টপিকগুলো বলে দিব, প্লেন গ্রুপ টুপ কোনগুলোর উপর থেকে আমরা কুইজ নিব, প্লেন রিঅ্যাকশন এগুলো থেকে। আর থিওরি সিলেবাস তো অবশ্যই একটাই। যদি তোমাদের টার্মে গ্রেডিং না থাকে ইটস ফাইন, এখানে কোনো প্রবলেমই নাই। যদি গ্রেডিং থাকে, যদি তোমাদের গ্রেডিং থাকে, যদি তোমরা ইন্টারেস্টেড হও, তোমরা ঈদের আগের পরের যে সপ্তাহে ক্লাস হবে সেখানে তোমরা একটা ভাইবা দিতে পারো। এটা হয়তো তোমাদের জন্য কাজে লাগবে, কারণ যারা ভাইভাতে অ্যাটলিস্ট এটুকু বোঝাতে পারবা যে না মোটামুটি তোমাদের একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার আছে, এটা তোমাদের গ্রেডের জন্য মোস্ট প্রবলি হেল্পফুল হতে পারে। আমরা অবশ্যই গ্রেডিং করবো এক্সামের উপর, বাট স্টিল ইট উইল গিভ দ্য ইমপ্রেশন দ্যাট ইউ নো। ওকে, সো আমি হয়তো সাজেস্ট করবো যে যদি তোমাদের গ্রেডিং হয়, হয়তো ডিসিশন হয়ে যাবে এর আগে, সেক্ষেত্রে ঈদের পরের একটা উইকে তোমরা একটা ভাইবা দিতে পারো। স্যার যদি গ্রেডিং হয় ইন দ্যাট পার্টিকুলার কেসে মানে জাস্ট কি ভাইবা দিব নাকি আমার সাথে কুইজও, মানে দুটাতে তো গ্রেডিংটা নির্ভর করবে? না না না, আমি সেশনাল কুইজ তো তোমাদের নিবই একটা। জি স্যার, ওটা অনলাইন। হ্যাঁ সেটা তো হ্যাঁ, ঈদের পরের উইকে একটা সেশনাল নিতে হচ্ছে তোমাদের। আমাদের কিন্তু তোমাদের যে অ্যাসাইনমেন্ট দিয়েছি ক্লাস শেষে কাজ শেষ, ঠিক আছে? ঈদের পরে একটা কুইজ নিব, সেটা হচ্ছে অফিসিয়াল তোমাদের সেশনালের জন্য, কিন্তু একটা ভাইবা দিতে বলছি ফর ওভারঅল, so that I get the impression of your preparation for grading both 2-1-1 and 2-1-2. তাহলে স্যার যেটা ভালো হয়, যদি স্যার আপনার ভাইবাটা মানে অনেক টাইম নিয়ে না হয়, মানে ইটস লাইক সবার জন্য 5 মিনিট করে বরাদ্দ হয়, স্যার আমার মনে হয় স্যার যেদিন আপনি স্যার কুইজটা নেবেন ওই দিনই হয়তোবা রাতে বা হয়তোবা ওই দিনই সকালে আপনি যদি ভাইবা নেন তাহলে ভালো হয়। ভাইবাটা আমার ধারণা একদিনে আমার ডিফিকাল্ট হবে। হ্যাঁ, তাহলে স্যার আপনি একটু টাইম স্লট ভাগ করে দিন। আমি হয়তো এটা করতে পারি, যেমন তোমরা 60 জন আছো, হয়তো কুইজ তো আমরা লাস্ট উইকে নিব, এটা তো আনঅফিশিয়াল ভাইবা, এটার উপর গ্রেডিং হচ্ছে না। হ্যাঁ, তো আমরা এটাও করতে পারি যে মনে করো ক্লাস শেষ হয়ে গেল, ওই সপ্তাহের বুধ বৃহস্পতি শুক্র 3 দিন ডিভিশন করে নিলাম, সমস্যা আছে? স্যার সেটাও করা যায়, যেহেতু স্যার তোমাদের কুইজ তো হয়ে যাচ্ছে, সোম মঙ্গল বুধবারে কুইজ অবশ্যই হয়ে যাবে। হ্যাঁ, তো কুইজ হয়ে গেল, এরপর বুধ বৃহস্পতি শুক্রতে ডিভিশন করে 5 মিনিট করে ভাইবা নিলাম। জাস্ট একটু বোঝা ভালো স্যার, মানে যদি স্যার কারো কুইজ খারাপ হয় জানো অ্যাটলিস্ট ভাইবাটা দিয়ে স্যার অবশ্যই করতে পারি। অবশ্যই মানে ভাইবাতে আমি যদি মনে করি যে ধরে যে না ওভারঅল কোর্সটার মধ্যে তোমাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, that can ensure, আমি আবারো বলছি it cannot be officially used, ঠিক আছে? I have to grade based on your exam, but obviously একটা তুমি বলতে পারো যে তুমি যদি একটা ভালো ইমপ্রেশন দিতে পারো তাহলে তুমি একটা ভালো গ্রেড পাবা যদি গ্রেডিং থাকে।
ঠিক আছে? এর জন্য আমরা সব মানে থিওরি আর কুইজের সিলেবাস একই? কুইজের সিলেবাস অনেক ছোট হবে সেশনালের জন্য। ওটা একটু দিয়ে দিলে হ্যাঁ, ভালো। ওটা আমি দিয়ে দিব। সেশনালের জন্য বেসিক্যালি কি হবে আমি তোমাকে বলি। সেশনালের জন্য ভয়েডের আগ পর্যন্ত না স্যার, ওই যে ভয়েড গুলো যেখানে না, কতগুলো টপিক আর কি। সেটা হচ্ছে প্লেন আইডেন্টিফিকেশন, ডিরেকশন, তারপরে এই যে তোমার কোঅর্ডিনেট কয়টা, হ্যাঁ ওই যে ক্রিস্টালের যে এটা স্টিরিওগ্রাফি, রেসিপ্রোকাল, এগুলো কিন্তু কোনো কুইজে নাই। এসব চ্যাপ্টার গুলো কুইজে আসবে না। স্টিরিওগ্রাফি, সিমেট্রি, তারপরে তোমার রেসিপ্রোকাল, এগুলো কিছু কুইজে আসবে না। হ্যাঁ ঠিক বলেছো। মোটামুটি ভয়েড রিলেটেড যে জিনিসগুলো ছিল, ডাটা রিলেটেড, ক্রিস্টালোগ্রাফি ডাটা রিলেটেড, ওই পর্যন্তই হচ্ছে কুইজ, এন্ড থিওরি উইল কভার এভরিথিং। স্যার আচ্ছা, আমরা টার্ম ফাইনাল থিওরির জন্য কিভাবে প্রেপ নেব? মানে আপনি যে টপিকগুলো পড়িয়েছেন স্লাইড গুলো পড়লে কি না নাকি বাইরে? যদি বোঝো তাইলে আনাম, বই পড়ে বোঝো, ক্লাস করে বুঝলে আনাম। আমার কোশ্চেন গুলো থাকবে এগুলোকে এক্সপ্লেইন করার মতো করে। ফর এক্সাম্পল আমি তো বড় কোশ্চেন দিই না, আমি হয়তো বললাম যে তোমাকে যে তুমি যেমন আমার ছোট কোশ্চেন থাকতে পারে যে 7টা ক্রিস্টাল স্ট্রাকচারের জায়গায় আমি 28টা না পাই কেন 14টা পাই, রাইট? এটা কোশ্চেন হতে পারে। হতে পারে যে তোমার একটা টেট্রাহেড্রালে ভয়েড গুলো কোথায় কোথায় থাকে, কোঅর্ডিনেট গুলো লিখো, রাইট? হ্যাঁ এরকম আর কি। অথবা মানে ওই কনসেপ্ট গুলোর বেস যেগুলো পড়িয়েছে, আমার টোটাল কোর্সটাই কিন্তু কনসেপচুয়াল। তো ওই কনসেপচুয়ালটাকে আমি ডিরেক্ট কনসেপচুয়াল কোশ্চেন করতে পারি, অথবা এটা কোন একটা এক্সাম্পলের মতো করে নিয়ে আসতে পারি। যেমন দেখো একটা এক্সাম্পল দিচ্ছি খালি, এটা কত এইমাত্র যেটা দেখাইলাম, এটা হচ্ছে তোমার ধরো তোমরা এটা কি একটা ইমপ্রপার রোটেশন? এই ছবিটা দেখে বুঝতেছো এটা যে একটা ইমপ্রপার রোটেশন? এই দুটো সলিড উপরে আছে আর এই দুটো হলো নিচে আছে, রাইট? জি স্যার। এখন আমি যদি তোমাকে কোশ্চেন করি যে রোটো রিফ্লেকশনের মধ্যে কয়টা প্রপার এবং কয়টা ইমপ্রপার, দ্যাট ক্যান বি আ কোশ্চেন। আমরা বলতেই পারি যে রোটো রিফ্লেকশন 1 হয়, 2 হয়, 3, 4, 6 হয়, এর মধ্যে দুটাতে ইমপ্রপার থাকে। সরি 4টা হয় এখানে, 2, 4 তো রিফ্লেকশন হয় না, 2, 4 ইনভার্সন হয় না, 2, 4 হয়, সরি 1, 2, এটা 3 হয়, ওটা 6 হয়, whatever 3, 6 সেম থিং। সো আমরা এখানে বলতে পারি ইমপ্রপার দুইটা আছে। আচ্ছা আরেকটা জিনিস বলো তো দেখি, লাস্ট কোশ্চেন, ডায়মন্ডের স্ট্রাকচারে আমি যদি জেড অ্যাক্সিস চিন্তা করি তাহলে কত ফোল্ড রোটেশন আছে? ডায়মন্ডের যে স্ট্রাকচারটা দেখালাম, কর্নারে অ্যাটম থাকবে, অল্টারনেট থাকবে টেট্রাহেড্রালে, ওখানে কত ফোল্ড সিমেট্রি আছে জেড অ্যাক্সিসের সাথে বলো তো, বডি সেন্টার দিয়ে একটা ড্র করলে? এটা অ্যান্সার দিতে পারবা? এই ধরনের কোশ্চেন হতে পারে, ভাইবা হলে তো অবভিয়াসলি এই ধরনের কোশ্চেন হবে। বুঝতেছো নাকি আমার কোশ্চেনই বুঝতেছো না? এটা হচ্ছে ডায়মন্ড, আমার 1/4 পজিশনে এই দুইটাতে আছে আর ওখানে এই দুইটাতে আছে আর প্রত্যেকটা কর্নারে আছে। তাহলে এই অ্যাক্সিসের সাপেক্ষে কত ফোল্ড রোটেশন আছে? কর্নার তো কোনো সমস্যা ক্রিয়েট করতেছে না, রাইট? একজন অ্যান্সার দিতে পারছো না কত ফোল্ড? 2 ফোল্ড। 2 ফোল্ড, রাইট? 2 ফোল্ড প্রপার, আর যদি বলো ইমপ্রপার তাহলে কত ফোল্ড? 4 4 4 ফোল্ড স্যার। 4 ফোল্ড, দ্যাটস অল। এই ধরনের কোশ্চেন যদি অ্যান্সার দিতে পারো তাহলেই হবে, সব অ্যান্সার করতে পারবো। তো এটা হচ্ছে ডিরেক্ট কোশ্চেন না, এটা হচ্ছে তোমাকে আমি ওখানে প্রপার ইমপ্রপার পড়াইছি, আমি ডায়মন্ডের স্ট্রাকচারটা বলে দিয়ে বললাম তুমি প্রপার না ইমপ্রপার বের করো, তোমাকে বের করতে হচ্ছে। সো দ্যাটস অল, এরকম কিছুই হবে। প্রশ্ন কি বেশি কঠিন নাকি সোজা? ক্রিস্টালোগ্রাফি যত পড়বা, যত চিন্তা করবা, তত ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এবং তোমরা যখন উপরে যাবা তখন বুঝবা যে ফেজ ডায়াগ্রাম, ক্রিস্টাল ডিফেক্ট, হিট ট্রিটমেন্ট, আমাদের যে বেসিক কোর্স গুলো আছে ডিপার্টমেন্টের, বেসিক কোর্স বলতে আমরা ফান্ডামেন্টাল কোর্স বলি, আরো অনেক কোর্স থাকে, থার্মোডাইনামিক্স কিছুটা ফান্ডামেন্টাল আমাদের, বাট অনেক কোর্স যেমন ফুয়েল বলি ফান্ডামেন্টাল না, এটা আমাদের কোনো কিছু রেলিভেন্ট করবে না, কিন্তু এগুলো সব রিলেটেড। হঠাৎ করে যখন তুমি ক্রিস্টালোগ্রাফি পড়বা দেখবে এমন একটা কিছু বলবে, তখন তোমার এই ক্রিস্টাল ডিফেক্ট স্ক্রু বুঝতে হবে। কেউ তোমাকে বলবে যে যার স্ক্রু ধরনের ডিফেক্ট আছে সে তার শিয়ার স্ট্রেন্থ বেশি হয়, তখন তোমাকে ক্রিস্টালোগ্রাফি বুঝতে হবে, হিট ট্রিটমেন্ট বুঝতে হলে তোমাকে এগুলো বুঝতে হবে। তো দ্যাটস অল, এ পর্যন্ত তোমাদের সিলেবাস। যদি তোমাদের বিশেষ কোনো কোয়ারি থেকে থাকে আমরা ঈদের পরের সপ্তাহে একটা ক্লাস অ্যাটেন্ড করতেই পারি পরীক্ষার আগে। যদি তোমরা মনে করো কোনো একটা ক্লাসে তোমরা কিছু কোয়ারি নিয়ে আসতে চাও, সিআর যদি আমাকে জানাই ঈদের একটা ক্লাসে আসতে পারি, আদারওয়াইজ তোমাদের ক্লাসের প্রয়োজন নেই আর। স্যার লাস্ট একটা জিনিস স্যার, আমাদের স্লাইডে তো স্যার অনেক কিছু ধরেন আপনার পয়েন্ট আকারে লেখা আছে, তো এই জিনিসগুলো যদি এক্সামে আসে আমরা কি জাস্ট নিজেরা যেরকম বুঝছি সিম্পলি লিখে দিলে হবে এরকম? অবশ্যই সিম্পলি লিখে দিলে হবে। আচ্ছা ঠিক আছে। আর একটা জিনিস তোমরা বোঝো, তোমরা নিজেরাও স্টুডেন্ট পড়াও, সেটা হচ্ছে একটা স্টুডেন্ট যখন বোঝে
সে ভুল লিখলেও বোঝা যায় যে সে কি আসলে বুঝে ভুল লিখছে নাকি না বুঝে ভুল লিখছে। একটা হয় যে না সে বুঝাইতে পারতেছে না, কিন্তু তার ল্যাঙ্গুয়েজ দেখে আমি বুঝতেছি সে মোটামুটি বুঝছে জিনিসটা। তোমরা যদি এক্সপ্লেন নাও করতে পারো তাও কিন্তু বোঝা যায়। তো এখানে দুইটা ক্যাটাগরি আছে, একটা ক্যাটাগরি আছে যারা বুঝে ভালো মতো বুঝাইছে, আর একটা হচ্ছে বোঝাইতে পারতেছে না কিন্তু আমি তার লেখার ধরন দেখে বুঝতে পারছি সে বুঝছে কিন্তু বোঝাইতে পারতেছে না। ঠিক আছে, ওকে, তাহলে আমাকে সিআর জানাবা, আমি ইয়ের ডেট চেঞ্জ করে দিব। আমি তাহলে ডেটটা ফিক্স করে দিই, তোমাদের যে সপ্তাহে ক্লাস হবে ওই সপ্তাহের সোমবারে দিয়ে দেই নাকি? হ্যাঁ স্যার, এটা আছে ভালো হয় আমাদের জন্য অনেক। আমি ওই সপ্তাহের সোমবার দিব না শনিবার দিব? সপ্তাহের মাঝখান দিয়ে লাভ নেই, তোমরা আরো চাপে পড়ে যাবা। শনিবার দিয়ে দিই, তোমরা দিয়ে দাও নাকি নাকি সোমবার, কোনটা তোমরা বলে দাও, এখন যেটা বলবে সেটাই। স্যার শনিবার দিন দেওয়ার স্যার সে শনিবারই দিবে স্যার, আপনি সোমবার দিলে স্যার যদি কেউ মিস আউট করে দিতে পারবে আর কি স্যার। আচ্ছা ঠিক আছে, সোমবার রাত্রে 11:59 এটা হচ্ছে ডেডলাইন। আর আমি নরমালি 12 ঘন্টা এক্সট্রা টাইম রাখি, তো ওটা মঙ্গলবারে দুপুর পর্যন্ত পাবা। ঠিক আছে, আর কুইজের টাইমটা তোমরা আমাকে জানাবা কবে কুইজ দিতে চাও। জি স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, আর যদি চাও একটা ক্লাস নিব, আর মোস্ট প্রবাবলি পসিবল হলে আমরা একটা লাস্ট সেশন নেব। আর যদি তোমাদের কোনো দরকার থাকে আমরা লাস্ট উইকে একটা ক্লাস করব, ওকে স্যার, যদি ঠিক আছে। তোমাদের কোনো রিভিউর ব্যাপার থাকে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আমি সিমেট্রি আগ পর্যন্ত সব দিয়ে দিয়েছি তোমাদেরকে, সিমেট্রি লেকচারটা দিয়ে দিব। ওকে স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।